নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি গোয়েন্দা রাজবীর সিরিজের অসাধারণ একটি গল্প হতে চলেছে, যার নাম লাস্ট ফোন কল। আমাদের আজকের গল্পের লেখিকা হলেন মাননীয়া সঙ্গীতা চৌধুরী এবং গল্পে গোয়েন্দা রাজবীরের চরিত্রে অভিনয় করেছেন সম্মানীয় বাচক শিল্পী ব্রতদীপ মুখার্জি। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। আর পুরো গল্পটাই আপনাদেরকে হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি হাইপ বাটনটা চাপুন আর লাইক করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। হ্যালো, রাজবীর সামন্ত বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? ফোনের ওপাশ থেকে একজন পুরুষের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। প্রিয়দর্শিনী ফোনটা রিসিভ করল। না, আমি ওনার স্ত্রী প্রিয়দর্শিনী সামন্ত। আসলে ও একটু ঠাকুর ঘরে আছে, নিত্য পুজোয় বসেছে। 5 মিনিট পরে ফোন করুন, পেয়ে যাবেন। ঠিক আছে, ওনার পুজো শেষ হলে ওনাকে একবার ফোনটা চেক করে নিতে বলবেন। ওনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমি আমার নাম ঠিকানা দিয়ে মেসেজ করে রেখেছি। উনি যেন ফ্রি টাইমে একবার আমার বাড়ি আসেন। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ওনার সঙ্গে আমার কথা ছিল, খুব আর্জেন্ট। কোনো কেসের বিষয় কি? হ্যাঁ, তাই বলতে পারেন। আসলে আমার ওনার একটা হেল্প লাগবে। বেশ, আপনি কিছুক্ষণ পরে আরেকবার ফোন করুন। বাই দ্য ওয়ে, আপনার নাম? আমার নাম বিপিন শর্মা, ভবানীপুরে বাড়ি আমার। ঠিকানা মেসেজে লিখে দিয়েছি। ঠিক আছে, ও আসুক, আমি বলবো। থ্যাঙ্কস ম্যাডাম। ফোনটা রাখার মিনিট 10 মধ্যেই রাজবীর পুজোর ঘর থেকে বেরিয়ে এলো। তারপর প্রসাদের মিষ্টির কিছুটা টুকরো প্রিয়দর্শিনীর মুখে দিয়ে বলল, কোনো ক্লায়েন্ট ফোন করেছিল, তাই না? হ্যাঁ, না তো কি, কোনো যুবতী সুন্দরী তরুণী প্রেম প্রস্তাব পাঠিয়ে ফোন করার কথা ছিল নাকি? রাজবীর পুজোর পোশাক ছেড়ে একটা নীল রঙের ট্রাউজার আর সাদা গেঞ্জি পরতে পরতে বলল, আমার ফোনে কোনো অল্প বয়সী মেয়ে প্রেমের কথা বলে ফোন করলে তুমি খুশি হতে বুঝি? তখন তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠতে। রঙ্গ বাদ দাও তো। তোমার যে কত মহিলা ভক্ত আছে তা আমি কি জানি না ভেবেছ? তাদের সঙ্গে তুমি যে কত রসিয়ে রসিয়ে কথা বলো সবই আমার জানা আছে। বেশ তো, তোমার যখন এতই সন্দেহ তাহলে আমাকে একা ফেলে রেখেছো কেন? আমার এই ডিটেকটিভ এজেন্সিতে তুমিও জুড়ে যাও, বেশ ভালোই হয়। আমি স্ত্রী দুজনে মিলে তদন্ত সলভ করব। না বাবা, ওসব তদন্তের মধ্যে আমি নেই। আমি দিব্যি আছি আমার ঘর সংসার নিয়ে। তুমি ওই কেস সলভ করবে, তারপর ছুটি ছাটার দিন দেখে দুজনে মিলে ঘুরতে বেড়াবো, ব্যাস। না রোজগারের চিন্তা, না খাওয়া দাওয়ার চিন্তা। আমার কিন্তু এরকমই ভালো লাগে। আচ্ছা, তোমার কখনো মনে হয় না প্রিয়, ইতিহাস নিয়ে পিএইচডি করার পর তুমি বসে আছো, অথচ ইজিলি প্রফেসরই করতে পারতে? ঠিক আছে, প্রফেসর হতে না চাইলেও অন্তত একটা বিজনেস তো খুলতে পারতে। এই তোমাদের মুশকিল, জানো তো। তোমরা সবাই উইমেন এম্পাওয়ারমেন্ট বিশ্বাস করো, কিন্তু তোমাদের কখনো এটা মনে হয় না যে একজন মেয়ের চাকরি করাটা যেমন তার ইচ্ছে, তেমন চাকরি ছাড়াটাও কিন্তু তারই ইচ্ছে। বিশ্বাস করো আর না করো, চাকরি করা, রোজগার করা এসব আমার ভালো লাগে না। আমি সেই ছোট্ট থেকে চেয়েছি সে একটু সেজে গুজে বউ হয়ে থাকবো, কেউ সবজি বাজার করে এনে দেবে, আমি কেটে কুটে রান্না করব, ব্যাস। আচ্ছা, সবাইকে কি রোজগার করতে হবে? ভালো বউ হওয়া কি কারো স্বপ্ন হতে পারে না? আচ্ছা বাবা, বুঝলাম। তোমার সঙ্গে তো আর জোর করতে পারবো না। কই দেখি কে ফোন করেছিলেন, দাও ফোনটা। রাজবীর প্রিয়দর্শিনীর হাত থেকে ফোনটা নিয়ে তার ফোনে একটু আগে আসা নাম্বারে ঘুরিয়ে কল করলেন, কিন্তু পরপর দুবার কল করার পরেও ওপাশে থাকা মানুষটা ফোন ধরলেন না। রাজবীর একটু অবাক হলো। হতে পারে হয়তো উনি কোনো কাজে ব্যস্ত আছেন, আমার নম্বর থেকে কল গিয়েছে দেখে হয়তো ঘুরিয়ে করবেন। বা এটাও হতে পারে উনি আরো ভালো কোনো গোয়েন্দার শরণাপন্ন হয়েছেন। হতেই পারে, অনেকেই তো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। এমন অনেকেই আছেন যারা আমার থেকে বুদ্ধিমান এবং মুহূর্তের মধ্যেই কেস সলভ করে দিতে পারেন। আমার এই বিষয়টা বেশ ভালো লাগে, জানো তো। তোমার নিজেকে নিয়ে এতটুকু অহংকার নেই, কিন্তু তুমি কি জানো, এই আমার তোমাকে নিয়ে বড্ড অহংকার হয়। আমার বন্ধুরা তো বলে অনেক 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 কপাল করে নাকি আমি তোমাকে পেয়েছি। তাই বুঝলাম। আচ্ছা, কি কেস কিছু বলেছিল? না, সেসব তো বলেনি। তাছাড়া আমিও জিজ্ঞাসা করিনি।
তবে নাম বললেন বিপিন শর্মা, বাড়ি ভবানীপুর। আচ্ছা ছাড়ো, ওনার মন হলে পরে আবার ফোন করবেন। বলছি এবার খাবার দাবার দেবে তো নাকি? বড্ড খিদে পেয়েছে। আগের থেকে খাবার বেড়ে রাখতে নেই, তাতে শত্রু বাড়ে। এমনিতেও তো তোমার শত্রু নেই বললেই চলে। তুমি হাত মুখ ধুয়ে টেবিলে বসো, আমি দিয়ে দিচ্ছি। রাজবীর সামন্ত, বয়স 36। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে তিনি কলকাতায় নিজের একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলে বসেছেন বছর 4 হলো। তারপর বসাক হত্যা মামলা, গোলাপি মুক্ত রহস্যের মতো একাধিক কেসেই তিনি তার তুখোড় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। পুলিশের বড় কর্তাদের যখন মাথায় হাত পড়েছে, তখন রাজবীর এগিয়ে এসে রহস্যের সমাধান করে দিয়েছেন। এইভাবেই অল্প কিছু সময়ের মধ্যেই তার নাম ছড়িয়ে পড়েছে রাজ্য তথা দেশের বাইরে। পসার একটু জমলেই রাজবীরের দূর সম্পর্কের পিসিমা গিরিবালা দেবী প্রায় বলতে গেলে ধরে বেঁধে প্রিয়দর্শিনীর সঙ্গে বিয়ে দিয়ে দেন রাজবীরের। প্রিয়দর্শিনী বাপ মা মরা অনাথ মেয়ে। স্কলারশিপের টাকায় তার দিন চলত। ছোটবেলায় হোমে মানুষ হয়েছে প্রিয়দর্শিনী। এরপর ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় সে গিরিবালা দেবীর বাড়ির পাশের একটি মেসে ভাড়ায় উঠেছিল। অল্প কিছুদিনের মধ্যেই গিরিবালা দেবীর মেয়েটিকে ভারী চোখে ধরে যায়। রাজবীরের মতো ছন্ন ছাড়া মানুষকে বেঁধে রাখার জন্য তিনি নিজে তদারকি করে দুজনের বিয়ে দেন। তারপর থেকে দিব্যি চলছে রাজবীর আর প্রিয়দর্শিনীর বছর দেড়েকের সংসার। এরই মধ্যে একটার পর একটা কেস সলভ করে যাচ্ছেন রাজবীর। খাওয়া দাওয়া করে রাজবীর যখন ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই সময় তার ফোনটা বেজে উঠল। ফোন করছেন কলকাতা পুলিশের মেজবাবু সুরেন পাণ্ডে। ঘুম জড়ানো কণ্ঠে ফোনটা ধরলেও সুরেনবাবুর নাম্বার দেখে সজাগ হয়ে রাজবীর বলল, বলুন মেজবাবু, হঠাৎ ফোন করলেন? পুলিশের আবার সময় অসময় বলে কিছু থাকে নাকি? একটা মার্ডার কেসের জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বলুন। আমি আসলে এখন তোমাকে কেসের বিষয়ে কোনো হেল্প চাইতে ফোন করিনি, বরং তোমাকে একটা ইনফরমেশন দিতে ফোনটা করেছি। কি? আসলে যিনি খুন হয়েছেন তিনি তোমার পরিচিত। বলছেন অফিসার কে? বিপিন শর্মা। বিপিন শর্মা মানে তো ভবানীপুরে বাড়ি। হ্যাঁ, তুমি তো জানো ভালো মতোই। না, আজ সকালের আগে জানতাম না। মানে সকালবেলার দিকে উনি তো তোমাকে ফোন করেছিলেন। লাস্ট কলটা তোমার ফোনে গিয়েছে। ঠিকই বলেছেন। আসলে সকালে ফোনটা এসেছিল, আমি অন্য কাজে ব্যস্ত থাকায় আমার ওয়াইফ ফোনটা ধরেন। আমি পরে গড়িয়ে করেছিলাম, কিন্তু কেউ আর ধরেননি। তবে আমি আমার স্ত্রীর মুখে শুনেছি উনি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন। তাহলে তুমি কি করবে? বিকেলে কি একবার আসবে? অবশ্যই যাব। আমি প্রথমে থানায় যাব, তারপর সেখান থেকে ওনার বাড়ি যাব। ফোনটা রেখে রাজবীর থ হয়ে গেল। জীবনে বহু অদ্ভুত কেসের সমাধান করলেও এই রকম কেস তার জীবনে এই প্রথম। একটা মানুষ যে তার সঙ্গে শেষবার কথা বলতে চেয়েছিল, অথচ মানুষটা বলতে পারল না। আপনার সঙ্গে আমার কথা হয়নি বিপিনবাবু, কিন্তু আপনি কি বলতে আমাকে ফোন করেছিলেন সেটা আমি ঠিক জেনে নেব। আর যারা আপনার এই অবস্থার জন্য দায়ী তাদের শাস্তিও দেব। একজন অপরাধীও যাতে পুলিশের হাত থেকে রেহাই না পায় তা নিশ্চিত করব আমি। শুনেছি মৃত্যুর পর আত্মার সুখ দেখে ঘুরে বেড়ায়। আপনি এখানে থাকলে আপনি শুনতে পারবেন। আপনার কেসটা আমি নিচ্ছি বিপিনবাবু, আপনার কেসটা আমি নিচ্ছি। সন্ধেবেলা রাজবীর অফিসার সুরেন পাণ্ডের সঙ্গে ভবানীপুরের বাড়িতে পৌঁছে গেল। পুলিশের জিপ আর মানুষের ভিড়ে জায়গাটা তখন লোকে লোকারণ্য। পোস্টমর্টমের পর বডি বাড়িতে এসে পৌঁছেছে। বিপিনবাবুর স্ত্রী মাধবী, ছেলে অজয়, বোন মিনতি ও ভাগ্নে সৌকর্য সকলেই বিপিনবাবুর দেহের পাশে শোকস্তব্ধ হয়ে বসে রয়েছেন। মাধবী দেবীর চোখ দিয়ে টসটস করে জল পড়ছে। নীল রঙের একটা ফ্রক পরে 10 বছরের ছোট্ট একটি মেয়ে হাতে লাল টেডি নিয়ে ঘর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলো সেখানে। তারপর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বিপিনবাবুর কাঁচবন্দি দেহটার দিকে। অফিসার সুরেন রাজবীরের দিকে তাকিয়ে বললেন, বিপিনবাবু আর মাধবী দেবীর মেয়ে মেঘলা। আচ্ছা, খুনটা হলো কি করে?
তোমাকে ফোনটা করার কিছুক্ষণের মধ্যেই খুনটা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ তুমি যখন ঘুরিয়ে ফোন করো তখন উনি ঘরের মধ্যেই ছিলেন, অথচ ফোনটা ধরেননি। আর তার ঠিক 40 মিনিট পরেই তার মৃত্যুর খবর জানা যায়। আচ্ছা, এই সময় বাড়ির অন্যান্য সদস্যরা কোথায় ছিল? মাধবী দেবী তখন পুজোর ঘরে ছিলেন, অজয় বাড়িতে ছিল না। বোন আর ভাগ্নে তো এখানে থাকে না, তাদের পাশের পাড়ায় ফ্ল্যাট আছে। মৃত্যুর কথা শুনে এসেছেন, তাই তারাও সে সময় বাড়িতে ছিল না। বাড়ির পুরাতন চাকর রামু দাদা জলখাবার তৈরি করছিল রান্নাঘরে। প্রায় 8 ঘন্টা মতো হয়ে যাওয়ার পরেও বিপিনবাবু যখন জল খাবার খেতে বেরিয়ে এলেন না, তখন শর্মাদের অনেক কালের পুরনো কাজের লোক রামু দাদা বিপিনবাবুর ঘরে ডাকতে যান, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। এই সময় মাধবী দেবীও পুজোর ঘর থেকে ফিরছিলেন। তাকে সবটা বলায় তিনিও ডাকাটাকি শুরু করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসায় মাধবী দেবীর নির্দেশে দরজা ভেঙে ফেলে রামুদা। আর দরজা খুলেই দেখে বিপিনবাবুর দেহটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, গলার নলি কাটা। ভৎস! ধস্তাধস্তির কোনো চিহ্ন? না, নেই। আচ্ছা, বাড়ি ভর্তি লোকের মধ্যে একটা মানুষকে গলার নলি কেটে মেরে ফেললো, অথচ কেউ কিছু বুঝতেই পারলো না। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? একটা মানুষকে যদি কেউ মারতে চায় তাহলে তাকে পেছন থেকে চাপটে ধরলেও তো সে মিনিমাম চিৎকার করবে, তখন সেই চিৎকারের আওয়াজটা কেউ না কেউ পাবে। কিন্তু খুনি কত সুন্দর লোকটাকে চাপটে ধরে গলার নলি কেটে দিয়ে চলে গেল। হিসেবটা বড্ড গোলমেলে হয়ে যাচ্ছে, তাই না? তুমি ঠিকই বলেছ। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এই একই প্রশ্ন করত। আমি যখন প্রথমে সবটা দেখলাম শুনলাম, তখন আমারও তাই মনে হয়েছিল। তারপর বুঝতে পারলাম মাধবী দেবী মন্দিরে ছিলেন, আর ওনার মন্দিরে গিয়ে যা দেখলাম তাতে বুঝতে পারলাম কেন বিপিনবাবুর গলার আওয়াজ বা চিৎকার ঘরের বাইরে বেরোয়নি। বড় লোকদের বড় বড় ব্যাপার বোঝই তো। মন্দিরে সব ডিজিটাল আরতি মেশিন। 9টা থেকে 9:30 পর্যন্ত সেই আরতি মেশিন চালিয়ে মাধবী দেবী ভগবানের আরাধনা করেন। 9:40 নাগাদ দরজা ভেঙে বিপিনবাবুর মৃতদেহ উদ্ধার হয়। তার মানে বিষয়টা পরিষ্কার, খুন ওই 9টা থেকে 9:30টার মধ্যেই হয়েছে। আর তোমার কাছে ফোনটা 9টা বাজতে কয়েক মিনিট আগে গিয়েছিল। তাহলে তো বলতে হয় যে খুন করেছে সেই বাড়ির নারী নক্ষত্র সব জানে। কে কখন বাড়িতে থাকে না, কে কখন মন্দিরে গিয়ে আরতি করে, সব কিছু না জানলে এত নিখুঁত পরিকল্পনা করা যায় না। আচ্ছা, এই যে খুনটা হলো, খুনের মোটিভ কি হতে পারে বলে মনে হচ্ছে আপনার? দেখো, বিপিনবাবু পেশায় রেলকর্মী ছিলেন, নিপাট ছাপোষা ভদ্রলোক। কোনো রকম জুয়া, তাস খেলা বা কোনো লোকের সঙ্গে প্রতারণা এমন কোনো হিস্ট্রি নেই। পাড়াপড়শি থেকে কলিগ ওনার প্রশংসায় পঞ্চমুখ। বয়স 50 হলেও চেহারার মধ্যে অদ্ভুত একটা জৌলুস আছে। ওনার ঘরে বাইরে কোনো শত্রু আছে বলেও জানা যায়নি। আমার অনুমান বললে ভুল হবে, আমি এক প্রকার নিশ্চিত মূলত চোরের হাতেই খুন হয়েছেন ভদ্রলোক। চুরির হাতে খুন হয়েছে? আচ্ছা, কি চুরি হয়েছে? আমরা যখন ঘরে ঢুকি তখন দেখি বিপিনবাবুর আলমারির একটা পাল্লা হাট করে খোলা আছে। আলমারির ভিতরের লকারে চাবি ঝুলছিল। ওনার স্ত্রী মাধবী দেবী জানান লকারে 1,80,000 টাকা মতো ছিল। ঘটনার পর থেকে সেটা পাওয়া যাচ্ছে না। টাকাটা চুরির জন্যই খুনটা করা হয়েছে। খুন করাটা উদ্দেশ্য ছিল না, হাতে টাকা নিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল। উনি ভেবেছিল বিপিনবাবু তখন বাথরুমে থাকবেন। উনি যে বাথরুম থেকে বেরিয়ে তখন ঘরের মধ্যে বসে থাকবেন সেটা খুনি ভাবতে পারেনি। ঘরে গৃহস্থ থাকলে তো আর চুরি করা যায় না, তাই খুন। ইজি কেস। বুঝলাম, তাহলে তো আপনি কেস সলভ করেই ফেলেছেন। আমি তাহলে যাই? কিন্তু রাজবীর, এখানে একটা কিন্তু আছে। আবার কিসের কিন্তু? তোমাকে ফোন করার বিষয়টা না জানলে আমি এটাকে চুরি বলেই ধরে নিতাম। কিন্তু তোমাকে তো উনি ফোন করেছিলেন। কি বিষয়ে ফোন করেছিলেন? তবে কি উনি খুন হতে পারেন এই নিয়ে আগাম ওনার কোনো সন্দেহ ছিল? আর যদি তাই হয়ে থাকে, মানে নিজের খুন হওয়া নিয়ে যদি তার একটা সন্দেহ আগাম থেকে থাকে, তাহলে পাড়া প্রতিবেশীর বা ঘরে বাইরে কাজের সব জায়গায় তারা তো সুনাম, শত্রুহীন মানুষ বলে তাকে দাগিয়ে দেওয়া, এইসব কথাগুলোর উপরেই তো একটা প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দেওয়া যায়। মৃত্যু আতঙ্ক নিয়ে যদি কোনো মানুষ দিন কাটিয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি নিরাপত্তাহীনতার অভাবে ভুগছিলেন, এবং কে তাকে ক্ষতি করতে পারে এ নিয়ে নিশ্চয়ই তার মনের মধ্যে একটা ধারণা ছিল। এটাই আমাকে ভাবাচ্ছে। উনি কি কোনোভাবে কিছু আন্দাজ করতে পেরেছিলেন? কিন্তু তাই যদি হবে, তাহলে পুলিশকে না জানিয়ে তোমাকে কেন ফোন করবে? এই একটা বিষয় আমাকে বড্ড ভাবাচ্ছে।
হ্যাঁ, ওই ফোনের কারণেই তো আমিও আটকে গেছি এই কেসের সঙ্গে। কিন্তু সবটা জানতে গেলে পরিবারের সকলের সঙ্গে আমাকে কথা বলতে হবে, কিন্তু এই শোকের পরিবেশের মধ্যে সেটা সম্ভব নয়। আমি বরং কাল সকালে আসবো সকলের সঙ্গে কথা বলার জন্য। আপনি এদের একটু বলে দেবেন। রাজবীর বাড়ি চলে যাবে ভেবে কয়েক পা এগিয়ে গিয়েও বাড়ি গেল না। সে আবার ফিরে গিয়ে সুরেনবাবুকে বলল, বিপিনবাবুর মার্ডার তো তার রুমেই হয়েছিল। রুমটা কি সিল করা? হ্যাঁ, আমি নিজে হাতে সেল করেছি। রুমটা নিট অ্যান্ড ক্লিন। বললাম তো, কোনো ধস্তাধস্তির চিহ্ন মাত্র নেই, শুধু আলমারিটাই যা খোলা। বুঝলাম। তবু আমি বাড়ি যাওয়ার আগে একবার রুমটা দেখতে চাই। অবশ্যই, চলো, আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সুরেন পাণ্ডের সঙ্গে বিপিন শর্মার ঘরে গিয়ে চারিদিক তন্ন তন্ন করে খেয়াল করল রাজবীর। তার তীক্ষ্ণ নজর ঘরের মার্বেল দেওয়া মেঝে থেকে শুরু করে ফ্যান, আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল, ঘরের কোণা সব কিছু দেখতে থাকল রাজবীর। না, তার বিশেষ কিছুই চোখে পড়ল না। হঠাৎ করে তার মনে হলো গোটা রুমটা এত পরিষ্কার গোছানো, তার মানে খুনি পরিচিত কেউ। তাই কোনো সন্দেহ ছাড়াই তাকে ঘরে ঢুকতে দিয়েছিলেন বিপিনবাবু। আলমারির দিকে চোখ যেতেই রাজবীরের মুখে মুচকি হাসি খেলে গেল। আলমারির একটা পাল্লা তখনও খোলা। লকারটা ভাঙা হয়নি, চাবি ঘুরিয়ে বের করা হয়েছে। তার মানে চাবি কোথায় থাকতো সেটাও খুনি জানে। মিনিট 15-র মধ্যে সবটা করেছে, মানে আবারও সেই পরিচিত তত্ত্বই উঠে আসছে। কিন্তু একটা ক্লু নেই কোথাও। এটা কি করে হতে পারে? নিজের মনেই বিড়বিড় করতে থাকে রাজবীর। বিপিন শর্মার মৃত্যু নিয়ে সুরেন পাণ্ডে যা যা বলল তা শুনে হ্যাঁতে হ্যাঁ মেলালেও রাজবীর মন থেকে কিছুতেই সবটা মানতে পারছিল না। তার মন বারবার বলছিল হিসেবটা এত সহজ নয়, বড্ড গোলমেলে। কিন্তু ঠিক কোনখানে গোলমালটা আছে ধরা যাচ্ছে না। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে যখন ঘরটা ছেড়ে বেরিয়ে যাবে, তখনই থমকে গেল রাজবীর। আলমারির ভেতরে নজর যেতেই রাজবীর দেখল একটা ছোট্ট লাল পুঁটলি রাখা রয়েছে ফাইলের ওপর, কিন্তু পুঁটুলির মুখটা খোলা, ভেতরে কিছু নেই। এটা তো সোনার দোকানের পুটুলি মনে হচ্ছে। বহু পুরনো পুটুলি বলেই দোকানের নামটা অব্দি উঠে গেছে, কিন্তু এটা এমন হা করে খোলা কেন? গোটা ঘর যেখানে এত সুন্দর করে গোছানো, সেখানে আলমারির পাল্লাটা খোলা, টাকা উধাও। এত দূর অব্দি ঠিক আছে, কিন্তু পুটুলিটা খোলা কেন? আর এটা আলমারির লকারে না রেখে ফাইলের উপরই বা রাখা কেন? তবে কি খনি এই পুটুলিটাতেই হাত দিয়েছিল? কি থাকতে পারে এর মধ্যে ভাবতে হচ্ছে। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন বিশেষ কিছুই পাওয়া গেল না, তখন অফিসার সুরেন পাণ্ডে চওড়া হাসি হেসে বললেন, বলেছিলাম তো কিছুই নেই। মিলল তো আমার কথা? খুনি কোন পথ দিয়ে এসেছে বলে আপনার অনুমান অফিসার? আমার অনুমান খুনি ছাদ টপকে বাগানে নামে, তারপর এই জানলাটা দিয়েই ঘরে ঢুকে পড়ে খুন করে পালিয়ে যায়। জানালার নিচে কোনো পায়ের ছাপ? এখানেও ভাগ্য সহায়। সকালে টিপটিপ বৃষ্টি পড়ছিল, ভুলে গেলেন? আমরা যখন খবর পেয়ে আসি তখন দেখে বৃষ্টির জলে সব মুছে গেছে। তাই বলে একজন খুন করে এত সহজে পালাতে পারে না। কিছু না কিছু তো একটা ভুল করবেই। পারফেক্ট ক্রাইম বলে কিচ্ছু হয় না মেজবাবু। জানি রাজবীর, কিন্তু এই ক্ষেত্রে তো মনে হচ্ছে খুনি ভীষণ ধূর্ত, আটঘাট বেঁধেই নেমেছে। দেখুন, আমি যদি এই সবটাকে নেহাত একটা চুরি ও খুনের বিষয় বলে ধরেও নিই, তবুও কিন্তু একটা সমস্যার সমাধান হয় না। সেটা হলো বিপিনবাবু কিসের জন্য আমার কাছে পরামর্শ চেয়েছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে ওনার প্রাণের আশঙ্কা আছে। যদি সেটা টাকার জন্যই হতো তাহলে টাকাটা উনি ব্যাংকে রাখতে পারতেন। আমি তো ব্যাংকের ম্যানেজার নই। অর্থাৎ উনি খুব ভালো করেই জানতেন উনি যদি খুন হন তাহলে টাকার জন্য হবেন না, অন্য কোনো কারণে হবেন। তাই ফোন নাম্বার জোগাড় করে খোঁজ খবর নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলেও টাকা সরানোর কোনো ব্যবস্থা করেননি। এটা তো একটা ভালো পয়েন্ট বলেছ, এভাবে তো ভেবে দেখিনি। আরও একটা বিষয়, বৃষ্টির মধ্যে যখন এই বাড়িতে ঢুকলো খুনি, জানলা দিয়েই যখন ঢুকলো, তখন বিপিনবাবু চিৎকার করলেন না কেন? কারণ পরিচিত বলে এখন পরিচিত কেউ জানালা দিয়ে এলেও তো মনের মধ্যে সন্দেহ হবে। চিৎকার করার আওয়াজ ঘর না পেরোলেও পরিচিত কাউকে জানলা টপকাতে দেখলেও তো উনি ঘরের দরজাটা খুলে বেরিয়ে যেতে পারতেন, তাই নয় কি? তাহলে
আমার অনুমান খুনি এই ঘরে সদর দরজা দিয়েই ঢুকেছে। সকলে যে যার মতো কাজে ব্যস্ত থাকায় কেউ খেয়াল করেনি। বিপিনবাবু নিজেই দরজাটা খুলে দিয়েছেন, অথবা বিপিনবাবু দরজা লাগিয়ে আমাকে ফোন করার আগে থেকেই খুনি ঘরের মধ্যে ঢুকে বসেছিল। ফোনটা রাখতেই পেছন দিক থেকে বিপিনবাবুর প্রতি আক্রমণ হয়। বেরোনোর সময় জানালা দিয়ে খুনি চলে গেছে। তুমি যা বলছো সেটাও সম্ভব, আমি ওদিকটা ভেবেই দেখিনি। মেজবাবু, কেসটা সহজ নয়, সহজ করে দেখানো হচ্ছে। 1,80,000 টাকা চুরিটা শুধু আয়ুবর্ষ, এর পিছনে অন্য কোনো কারণ আছে। কি কারণ? সেটা পরিবারের লোকেদের জেরা করলেই বুঝতে পারবো। এখন চলি। বিকেলবেলায় রাজবীর সোফায় হেলান দিয়ে বসেছিল। তখন প্রিয়দর্শিনী কফি আর মোচার চপ বানিয়ে নিয়ে এলো। মোচার চপে কামড় দিয়ে প্রিয়দর্শিনী বলল, বিপিনবাবুর মেসেজটা ফোনে দেখেছো? হ্যাঁ, নাম আর ঠিকানা পাঠিয়েছেন, আর নিচে লিখেছেন একটা বিষয়ে আপনার সঙ্গে কথা আছে গোয়েন্দা সাহেব। খুব তাড়াতাড়ি আলোচনাতে বসতে চাই, কিন্তু কি বিষয়ে বলেননি। বিষয়টা এতটাই গোপন যে মেসেজ পর্যন্ত লিখতে পারেননি। তো খারাপ লাগছে মানুষটার জন্য। মন খারাপ করো না, তোমাকে তো কখনো কোনো কেসে এত হতাশ হতে দেখিনি। বুঝতে পারছি মানুষটার মৃত্যু তোমাকে নাড়িয়ে দিয়ে গেছে। শেষবার তোমার সঙ্গে কথাও বলতে চাইছিলেন, তাই জন্যই তোমার এত আক্ষেপ। কিন্তু সব কিছু তো তোমার হাতে থাকবে না রাজবীর। তুমি কাল আবার ওই বাড়ি যাবে তো? হ্যাঁ, যাবো। কাল ওনাদের পরিবারের সকলের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, বিপিনবাবুর একটা ছবি আমাকে দেখাবে? আসলে মানুষটার কণ্ঠস্বর এখনো আমার কানে ভাসছে। ওনার মরদেহের ছবি আমার কাছে আছে, কিন্তু তুমি সেটা দেখলে কষ্ট পাবে। আমি তো কালকে ওনাদের বাড়ি যাচ্ছি। জীবিত অবস্থার কোনো ছবি তুলে তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। শোনো, আমি একটু স্টাডি রুমে যাচ্ছি, ডিনার হলে আমাকে ডেকো। বেশ। পরদিন সকালবেলায় রাজবীর হাজির হল ভবানীপুরের বিপিনবাবুর বাড়িতে। অফিসার সুরেন পাণ্ডে রাজবীরের সঙ্গে সকলকে আলাপ করিয়ে দিয়ে বললেন, ইনি রাজবীর সামন্ত। অফিসারের কথা শেষ করার আগেই মাধবী দেবী বললেন, আমি আপনার নামটা দেখেছি খবরের কাগজে। আপনি তো গোয়েন্দা। অজয় একটু বিরক্তভাবেই বলল, আপনি ডিটেকটিভ রাজবীর সামন্ত, কিন্তু আমরা তো কোনো গোয়েন্দাকে ডাকিনি। বিপিনবাবুর ভাগ্নে সৌকর্য অজয়কে বাধা দিয়ে বলল, অজয়, ওনাকে ওনার কথাটা বলতে দাও। আমরা হয়তো ওনাকে ডাকিনি, কিন্তু উনি যেহেতু একজন প্রফেশনাল গোয়েন্দা, তাই হয়তো মামার কেসটা স্টাডি করতে এসেছেন। কিছু মনে করবেন না রাজবীরদা, আসলে মামার মৃত্যুতে আমরা প্রত্যেকেই এতটা মুষড়ে পড়েছি, সেজন্য আমাদের কথাবার্তার মধ্যে একটা উগ্রতা প্রকাশ পাচ্ছে। দেখুন, আমাদের কাজটা তো আমাদের করতেই হবে, তাই না? আর আপনাদের একটা কথা বলি, আপনারা হয়তো রাজবীর বাবুকে ডাকেননি, কিন্তু বিপিনবাবু নিজে রাজবীর বাবুকে ফোন করেছিলেন। কি? বিপিন ফোন করেছিল? এসব কি বলছেন? আপনি এত অবাক হচ্ছেন কেন মাধবী দেবী? উনি কি আমাকে ফোন করতে পারেন না? গোয়েন্দার সঙ্গে তো মানুষ সচরাচর কোনো সমস্যা হলেই যোগাযোগ করে, কিন্তু এমন কোনো সমস্যার বিষয়ে তো আমি জানতাম না। তবে হ্যাঁ, বিগত বেশ কিছুদিন ধরে ওকে খুব চিন্তিত দেখছিলাম। আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তায় আছো? ও না ঠিক বলতে চায়নি। আসলে বিয়ে হয়ে এসে থেকে দেখছি ও খুব চাপা স্বভাবের মানুষ। নিজের সমস্যার কথা কখনো কাউকে বলে না। সেখানে আপনাকে ফোন করেছিল, বিষয়টা সত্যিই আমাকে অবাক করছে। এতক্ষণ চুপ করে থাকার পর এবার মুখ খুলল বিপিনবাবুর বোন মিনু। আমার দাদা রোজ খবরের কাগজ পড়তেন। আমার মনে হয় উনি আপনাকে কোনো কেসের জন্য প্রশংসা করতেই ফোন করেছিলেন। আসলে নিজে শিক্ষিত মানুষ ছিলেন তো, তাই চিরটাকাল সবার গুণকে আমার দাদা খুব প্রাধান্য দিয়ে এসছেন। ঠিক বলেছ মা, মামু চিরকাল এই ধরনেরই মানুষ ছিলেন। মানুষের শখ পছন্দকে তিনি গুরুত্ব দিতেন। অজয় একটা পোস্ট অফিসে চাকরি পেয়েছিল, কিন্তু ওর বরাবর ইচ্ছা ছিল হায়ার স্টাডিজ করার। মামু কিন্তু অজয়ের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিলেন। মামির আপত্তি সত্ত্বেও
অজয়কে হায়ার স্টাডিজ করতে দিয়েছেন তিনি। তা ঠিক বলেছিস সৌকর্য, মানুষটা এমনই ছিল, একটু পাগলাটে ধরনের। কোথা থেকে যে কি হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো বলছিলাম আমি। মামু বরাবর অদ্ভুত মানুষ ছিলেন, মানুষের শখ এবং পছন্দকে খুব গুরুত্ব দিতেন। আমার মনে হয় সেই কারণেই উনি রাজবীরদাকে ফোন করেছিলেন। কথাটা তুই ঠিক বলেছিস সৌকর্য, আমারও তাই মনে হয়, কারণ এছাড়া বাপির ওনাকে ফোন করার পিছনে তো আর কোনো কারণ ছিল না। অজয়ের কথা শেষ হলে রাজবীর এবার প্রশ্ন করল। অজয়, আপনি তো প্রফেসর, আর সৌকর্য তুমি বাই প্রফেশন কি করো? ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়। দেখুন, আমার বরাবরের ইচ্ছে ছিল যে ছেলেটা চাকরি করবে, কিন্তু ওর ছিল গান নিয়ে শখ। 4 বছর আগে ব্যাংক থেকে লোন নিয়ে নিজে মিউজিক ব্যান্ড খুলেছে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আপনারা বলুন তো, বিপিনবাবুর এই যে হত্যা, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনাদের মনে হয়? তার আগে আপনি বলুন মিস্টার সামন্ত, আপনি এত প্রশ্ন কেন করছেন? আমরা তো আপনাকে হায়ার করিনি, আপনার তো এই তদন্তের জন্য কোনো রকম ফিজও আমরা দিতে পারবো না। আপনি নিজে থেকে এতটা উৎসাহ কেন দেখাচ্ছেন বুঝতে পারছি না। অজয়, উনি বাড়ির অতিথি, এভাবে কথা বলো না। আপনারা আমাকে হায়ার করেননি ঠিকই, তবে আমি এই কেসটার শেষ দেখে ছাড়ব। ফিজ আপনাদের দিতে হবে না। একজন মৃত্যু পথগামীর অনুরোধই আমার কাছে ফিজের সমান। মানে? এবার মেজবাবু বললেন, আপনি একজন ইংরেজি সাহিত্যের প্রফেসর হয়েও মানেটা বুঝতে পারছেন না? ভাব সম্প্রসারণ করা তো আপনার পেশা। বিপিনবাবু নিজেও ওনাকে ফোন করেছিলেন মৃত্যুর আগে, এবং ওনার ব্যক্তিগত কিছু সমস্যার বিষয়ে সাহায্য চেয়েছিলেন। বাপির ব্যক্তিগত সমস্যা কি ছিল? আমরা তো কিছুই জানি না। মা, তুমি? না অজয়, তোর বাপের মুখে তো কিছু শুনিনি রে। সৌকর্য, তুই কিছু শুনেছিস? না রে ভাই, শুনলে কি তোকে বলতাম না? পিপি, তুমি? কই না তো, দাদা তো আমায় কিছু বলেনি। দেখুন, আমার বাবা খুব চাপা স্বভাবের মানুষ ছিলেন। তার ব্যক্তিগত সমস্যার কথা পরিবারের মধ্যে কেউ জানে না, আর আপনি একজন বাইরের মানুষ হয়ে জানেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না। বাবার মৃত্যুটা যেহেতু একটা স্বাভাবিক ঘটনা নয়, খুন, সেই কারণে আমরা পুলিশে যোগাযোগ করি। পুলিশ নিজের মতো তদন্ত করছে তো। তাছাড়া মেজবাবুও তো বললেন সব কিছু দেখে শুনে একটা বিষয় পরিষ্কার, কেউ চুরি করতে এসেছিল, বাবা বাধা দেওয়াই খুনটা হয়েছে। আপনি কেন এর মধ্যে জল ঘোলাতে আসছেন আমি তো বুঝতে পারছি না। অজয়, রাজবীর আমার সঙ্গে এসেছে, এবং সে এসেছে বিপিনবাবুর অনুরোধে। আপনি যদি তদন্তে রাজবীরকে সহযোগিতা না করেন, তাহলে একজন পুলিশ অফিসার হিসেবে আমি কিন্তু আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। অফিসার, আপনি চাইলেই এমনটা করতে পারেন না। আমরা কিন্তু তদন্তে কোনো রকম অসহযোগিতা করছি না, কিন্তু প্রাইভেট ডিটেকটিভ রাখবো কি রাখবো না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমরা বলতেই পারি। নিশ্চয়ই বলতে পারতেন যদি আপনারা আমাকে ফোন করতেন, কিন্তু অজয়, ফোন তো আপনি বা মাধবী দেবী আমাকে করেননি, ফোন আমাকে করেছেন বিপিনবাবু। তিনি জীবিত থাকা অবস্থায় আমাকে ফোন করেছেন, তাই এক্ষেত্রে আপনাদের সম্মতি বা আপত্তিতে আমার কিচ্ছু যায় আসে না। তাছাড়া আমি তো আগেই বলে দিয়েছি আমার কোনো ফিজের দরকার নেই। তাহলে আপনাদের বিশেষত আপনার এত আটকাচ্ছে কেন? পরিবারের অন্য কেউ তো আপত্তি করছেন না। আপনি কি বিপিনবাবুর খুনের বিষয়ে কিছু জানেন? মানে আপনি কোনোভাবে জড়িত নন তো? এসব কি বলছেন মিস্টার সামন্ত? আপনার মাথা ঠিক আছে তো? উনি আমার বাবা হন, আমি ওনাকে খুন করব? আমি? যত সব উদ্ভট চিন্তাধারা। এই কারণেই এইসব গোয়েন্দাদের আমি বিশেষ পাত্তা দিই না। যা করার করুন, আমি এসবের মধ্যে নেই। মা যা কিছু জিজ্ঞেস করছে তুমি উত্তর দিয়ে দাও। আর আমাকে একবার কলেজে যেতে হবে, ছুটির অ্যাপ্লিকেশনটা করে চলে আসবো। বেশ, যা। আপনি কিছু মনে করবেন না রাজবীর বাবু, আসলে বাবার মৃত্যুটা ও মানতে পারেনি, তাই আর কি, ও নিজের মধ্যেই নেই। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। বৌদি, কিছু মনে করো না।
অজয় যেটা বললো সেটাকে অভদ্রতম বলে। দাদা আজকে বেঁচে থাকলে ওর গালে সপাটে চড় বসিয়ে দিত। মিনু, এতখানি বয়স হলো তোমার, অথচ কোথায় কি বলতে হয় সেই জ্ঞান হলো না। হ্যাঁ সেই তো, তুমি চিরটা কাল তোমার ছেলেকে প্রশ্রয় দিয়ে এসছো, তাই জন্য আজকে এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। মা প্লিজ থামো। মামি বা অজয় কারুর মাথা ঠিক নেই এখন। তুমি তো অন্তত পক্ষে বোঝো। মিস্টার সামন্ত, আপনার কি জিজ্ঞাসা আছে আপনি করুন, আমরা যা জানি যথাসম্ভব উত্তর দেব। আচ্ছা, 1,80,000 টাকা যেটা চুরি হয়েছে সেই টাকার পরিমাণটা পুলিশকে আপনি বলেছেন মাধবী দেবী, তাই তো? হ্যাঁ। আপনি কি করে জানলেন এই টাকাটাই আলমারিতে আছে? মানে হতে পারে যে এই টাকার থেকে কিছু টাকা তিনি কাউকে দিয়েছিলেন, মানে কয়েক হাজার কমও তো থাকতে পারে। মানে আমি সেটাই বলতে চাইছি আর কি। না, ওই টাকাটাই আলমারিতে ছিল। আসলে ওই অ্যামাউন্টটা সব সময় আলমারিতে থাকতো। ওটা এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখা থাকতো বাড়িতে। কখনো ধরুন হুটহাট করে কোনো সমস্যা হয়ে গেল, সেজন্য একটা ক্যাশ সব সময় বিপিন ঘরে রাখতো। আইবুড়ো বেলা থেকেই এটা ওর স্বভাব ছিল। বিয়ে হয়ে এসে আমি দেখেছি, তবে আগে মাইনেটা কম ছিল বলে টাকার পরিমাণটা কম ছিল। ইদানিং টাকার পরিমাণটা বেশি রাখতো, কারণ বাড়ির অনেকগুলো সদস্য কিনা, কার কখন হুট করে কি দরকার হয় তাই। লাস্ট বছর যেমন মেঘলার রাত্রিবেলায় হঠাৎ করে শ্বাসকষ্ট ওঠে, তখন ওই আলমারি থেকে টাকা নিয়েই ও নার্সিংহোমে যায়। পরে আবার একটা এফডি থেকে টাকা তুলে ঘরে রেখেছিল। তার মানে আপনার কথা অনুযায়ী ঘরে সবসময় 1,80,000 টাকা থাকতো মজুদ। কখনো যদি কোনো কারণে টাকা কম হতো উনি আবার সেই টাকাটাকে 1,80,000 করে দিতেন। আর ওনার এই অভ্যাসটা আজকের নয়, চিরকালের। তাহলে আজ হঠাৎ ওই টাকার জন্য চুরির তত্ত্ব বিষয়টা কেমন লাগছে না? কি মেজবাবু, আপনার কি মনে হয়? তুমি ঠিকই বলেছো রাজবীর, শুধুমাত্র টাকার জন্য খুন হয়েছে বলে এখন আমারও মনে হচ্ছে না। তাহলে আপনার কি মনে হচ্ছে রাজবীর, কেন আমার স্বামীকে খুন করা হয়েছে? ব্যক্তিগত শত্রুতা বা পেশাগত শত্রুতা হতে পারে, বা পারিবারিক কোনো বিবাদ হতে পারে। আচ্ছা, মৃত্যুর আগে বিপিনবাবুর সঙ্গে কারো ঝামেলা হয়েছিল কি? না, তেমন কিছু না। আপনারা শিওর পরিবারের কোথাও কোনো সমস্যা হয়নি? রাজবীর দেখল পরিবারের প্রত্যেকটা সদস্য ওর মুখ চাওয়াচাওয়ি করছে। রাজবীর বুঝতে পারল সকলে সত্যি কথা বলছে না। পারিবারিক দ্বন্দ্ব বিবাদকে সামনে আনতে না দেওয়ার জন্য একটা সুখী গৃহকোণের নাটক তুলে ধরা হচ্ছে। মাধবী দেবী, কালকে আপনার ছোট মেয়েকে দেখলাম, ভারী মিষ্টি। ও কোথায় আজ দেখছি না তো? কাল আসলে খুব কান্নাকাটি করছিল তো, তাই আজ সকালেই ঘুমিয়েছে। কিছুক্ষণ আগে ও মিনুর কোলেই ছিল। তাই তো মিনু? বৌদি, আমার মনে হয় ও কোথাও খেলা করছে, ডাকবো? না থাক, আমি পুরো বাড়িটা একবার ঘুরে দেখতে চাই। আপনাদের আশা করি অসুবিধা নেই তো? না। আচ্ছা, বিপিনবাবুর জীবিত অবস্থার একটা ছবি দিতে পারেন? হ্যাঁ, ওর স্টাডি রুমে আছে, এনে দিচ্ছি। থাক, আমি যাচ্ছি, দেখে নেব। রাজবীর স্টাডি রুমের দিকে হেঁটে গেল। স্টাডি রুমের একপাশে ব্যালকনি, আরেক পাশে সরু করিডোর। বেশ খোলামেলা স্টাডি রুমটা, পড়ার জন্য আদর্শ জায়গা। স্টাডি রুমে গিয়ে বিপিন শর্মার শখ শৌখিনতার প্রশংসা না করে পারল না রাজবীর। মানুষটা সত্যি ভীষণ মার্জিত এবং শিক্ষিত ছিলেন। ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় রুচিবোধের ছাপ স্পষ্ট। এরকম একটা স্টাডি রুম থাকলে বেডরুমের কি দরকার? এখানে কিন্তু দিব্যি বসে পড়া যায়। এত খোলামেলা জায়গা, ব্যালকনিতে আবার কত রকমের টব বসানো দেখতে পাচ্ছি। চাকরি পাওয়ার পর তিনি যে এত বছর ধরে পড়ার চর্চাটা ধরে রেখেছেন, ভাবতেই ভালো লাগছে। রাজবীর দেখো, এখানে একটা ছবি আছে বিপিনবাবু, কিন্তু পাশে কে একজন বয়স্ক লোক। তুমি বরং ওপাশের ছবিগুলো থেকে নাও। রাজবীর দেখল একজন মধ্যবয়স্ক মানুষের পায়ের নিচে বিপিন শর্মা বসে আছেন। দুজনের চোখ ও চেহারার গঠন দেখে মনে হচ্ছে এনারা পিতা পুত্র। দেয়ালে এছাড়াও বিপিন শর্মার একাধিক ফ্যামিলি ফটো ও সিঙ্গেল ফটো আছে। রাজবীরের কি মনে হতে সে বিপিন শর্মা ও মধ্যবয়স্ক মানুষের সঙ্গে থাকা ছবিটা তুলে প্রিয়দর্শিনীকে পাঠালো, আর দুটো ছবির মধ্যে কে বিপিন শর্মা সেটাও লিখে দিল। স্টাডি রুম থেকে বেরোতেই রাজবীর দেখল করিডোরে দাঁড়িয়ে মেঘলা এক মনে খেলছে টেডি নিয়ে।
মেঘলা, এখানে কি করছো? তোমাকে কেন বলবো? কে তুমি? আমার বাড়িতে কি করে? আমি হলাম মেঘলার ফ্রেন্ড। মেঘলা তো আমার নাম, কিন্তু তুমি তো অনেক বড়। হ্যাঁ, একটু বড়, কিন্তু মনটা আমার এখনো তোমার মতোই ছোট আছে, জানো তো। টেডি নিয়ে খেলতে আমার বেশ লাগে। তোমার টেডিটা আমাকে দেবে? না, দেব না। আমি এর বদলে তোমাকে আর একটা সুন্দর টেডি কিনে দেবো। না না না, আমার নতুন টেডি চাই না, এটা থাক, আমি এটা নিয়েই খেলবো। বুঝেছি, তোমার এই টেডিটা খুব পছন্দের, তাই না? হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে তো মেঘলার বেস্ট ফ্রেন্ডকে মেঘলার সঙ্গেই থাকতে হবে। আচ্ছা মেঘলা, আমাকে একটা কথা বলবে? বলো। কাল সকালে তুমি বাপির কাছে এসেছিলে, বাপির সঙ্গে কথা হয়েছিল তোমার? না তো, কাল আমার স্কুল ছুটি ছিল, তাই আমি ঘরে ঘুমোচ্ছিলাম। কিন্তু কাল তো কোনো ছুটির দিন বা রবিবার নয়, তাহলে স্কুল ছুটি কেন? গত পরশু আমাদের অ্যানুয়াল স্পোর্টস ছিল না, তাই পরের দিন ছুটি। আচ্ছা, বুঝলাম। তাহলে মেঘলা রানী বাবাকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেনি, তাই তো? না, বাবাকে তো সবাই হাসপাতালে নিয়ে চলে গেল, আমি আর দেখতেই পেলাম না। তারপর সন্ধেবেলায় তো আর কথা হলো না। তবে সকালে ঘুম থেকে উঠে আমি একবার বাবাকে দেখেছিলাম। কখন? 9:10 রামু দাদা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে গেল। তারপরে আমি ঘুম থেকে উঠে টয়লেটে যাই, তখন আমার টয়লেটের জানালা দিয়ে বাবাকে দেখলাম। কি দেখলে? টয়লেটের ছোট দরজাটা দিয়ে বাবা বাগানে বেরোলো, তারপর রাস্তায়। তুমি বাবাকে ডাকোনি? না, আমি তো জানতাম আমি খেতে বসলেই বাবা আমার কাছে আসবে। আমার খাওয়ার সময় বাবা আমাকে গল্প শুনিয়ে খাইয়ে দিত, কিন্তু বাবা তো আর এলো না। তুমি তারপর কি করলে? আমি টয়লেট থেকে বেরিয়ে টেডিটাকে ঠিক করে রাখলাম, তারপর একটা চকলেট খাচ্ছিলাম, কিন্তু রামুদা, মাম্মাম, বাবা কেউ এলো না। আর আমি তখন ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখলাম বাবাকে ওরা চলে গেল নিয়ে গাড়িতে করে। মেজবাবু রাজবীরের দিকে তাকালেন। আচ্ছা, সকালে তুমি যখন বাপিকে টয়লেটের ছোট গেট থেকে বেরোতে দেখেছিলে, তখন তুমি বাপির মুখ দেখেছিলে? না, তবে বাবার গ্রিন রঙের রেনকোটটা দেখেছিলাম, ওটা তো বাবার। বাবা ওটা পরেই তো বেরোলো বাগান থেকে, বেরিয়ে চলে গেল। তারপর আর কখন বাপিকে দেখেছো? তুমি বারবার বাপি বাপি বলছো কেন? বাপি তো দাদা বলে, আমি তো বাবা বলি। আচ্ছা, সরি। তোমার বাবাকে আর দেখেছিলে? না, আমি আর বাবাকে দেখিনি। বলেই মেঘলা কাঁদতে শুরু করলো। রাজবীর তার মাথায় হাত বুলিয়ে বলল, না মেঘলা, কাঁদে না। তোমার বাবা তাহলে কষ্ট পাবে। তুমি কি চাও বাবা কষ্ট পাক? চাও না তো? তাহলে চোখের জল মুছো আর কেঁদো না। মেঘলা চোখের জল মুছে টেডিটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে চলে গেল। রাজবীর করিডোরের মেঝেতে বসে মেঘলার সঙ্গে এতক্ষণ কথা বলছিল। মেঘলা চলে যেতেই সে উঠে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে রাজবীরের মনে হলো স্টাডি রুমের বাইরে ব্যালকনির থেকে দুটো চোখ যেন অতি সন্তর্পণে তার দিকে নজর রাখছে। সে উঠে দাঁড়াতেই মানুষটা সরে গেল। মানুষ সরে যায়, কিন্তু মানুষের ছায়া। কিছু কি ভাবছো? আপনি আমি তো একরকম ভেবেছিলাম, এখন তো সবটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছু কিছু বিষয়ে অনুমান করছি, তবে এখনো বেশ ধোঁয়াশা রয়েছে। চলুন তবে যাওয়া যাক। রাজবীর যখন উঠতে যাবে ঠিক সেই মুহূর্তে রামুদার সঙ্গে তার চোখাচোখি হলো। আচ্ছা, আপনি কি এতক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন? আমি কই না তো দাদাবাবু, আসলে মেঘলার খাওয়ার সময় হয়েছে, তাই আমি এসেছিলাম ওকে ডাকতে। এসে দেখলাম ও পুতুলটা নিয়ে বসে আছে, বাবুর কিনে দেওয়া কিনা তাই। আসলে ওরা তো ছোট মানুষ, কষ্টটা বোঝাতে পারে না, তবে আমি বুঝতে পারি মেয়েটা ভেতর থেকে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না। খুব বাবা নেওটা ছিল তো। আর অজয়? অজয় মানে?
অজয়ের সঙ্গে বিপিনবাবুর সম্পর্ক কেমন ছিল? বাপ ছেলের সম্পর্ক যেমন হয় তেমনই ছিল। আপনি আবার ঘরের বিষয়ের মধ্যে ঢুকে পড়ছেন রাজবীর বাবু। রামুদা আর রাজবীরের কথার মধ্যেখানে হঠাৎ ঝড়ের মতো এসে হাজির হলো অজয়। রামুদা, তুমি কাজে যাও, আমি ওনাদের গেট অবধি পৌঁছে দিচ্ছি। বেশ, তুমি কিছু খাবে এখন? না, বললাম তো যাও। চলুন, আমি আপনাদের ছেড়ে দিয়ে আসছি। আমি আর মেজবাবু একাই চলে যেতে পারবো অজয়। তবে একটা কথা বলি, নিজের হীনমন্যতাকে সবসময় এভাবে অনাবশ্যক রাগ হিসেবে প্রকাশ না করলেই কি নয়? আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন রাজবীর বাবু। একটা খুনে তদন্ত করতে চাইছেন, ভালো কথা। একটা চুরির সমস্যা, কে চুরি করতে এসেছিল, কে খুন করেছে তাকে ধরুন। আপনি আপনি পারিবারিক বিষয়ের মধ্যে ঢুকছেন কেন? হ্যাঁ, আমার সঙ্গে আমার বাবার কেমন সম্পর্ক ছিল, তার সঙ্গে এই খুনের কি? হ্যাঁ, আপনার কি মনে হয় আমি আমার বাবাকে খুন করেছি? বিষয়টা তো এমন হলো, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। রাজবীর। রাজবীর সামন্ত আমার নাম। পুরো নামটা বলুন। অফিসার, চলুন, আমাদের কাজ আজকের মতো হয়ে গেছে, বাকিটা পরে হবে। অজয়, আমি বুঝতে পারছি না আপনি কেন বারবার পুলিশের কাজে এভাবে বাধা দিচ্ছেন। আমি কিন্তু আপনাকে সতর্ক করছি, আপনি যদি এইভাবে আমার গোয়েন্দা বন্ধু রাজীবকে অপমান করেন বা তার কাজে বাধা দেন, তাহলে তদন্তে অসহযোগিতা করার জন্য আমি আপনাকেই জেলে পড়তে বাধ্য হব। তাছাড়া আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো আমার মনে হচ্ছে হয়তো সত্যি আপনিই খুনটা করেছেন। 1,80,000 টাকাটা কিন্তু কম নয়। এই তো সদ্য নেট পাস করে চাকরি পেয়েছেন, 65-70 হাজার টাকা মাইনে পান। 1,80,000 পরিমাণটা আপনার বেতন অনুযায়ী কিন্তু কম নয়। হতেই পারে টাকার জন্য আপনি আপনার বাবাকে খুন করেছেন, এরকম তো ঘরে ঘরেই হয়ে থাকে। অফিসার, এসব আপনি কি বলছেন? তুই যেরকম আচরণ করছিস তাতে অফিসারের এরকম ভাবাটাই কিন্তু যৌক্তিক। আমি তো তোকে বারবার বলছি অজয়, মাথা ঠান্ডা রাখ। আমি জানি তোর বাপের মৃত্যুতে তোর মাথাটা ঠিক নেই, তার মানে তো এই নয় তুই সকলের সাথে এইরকম ব্যবহার করবি। এনারা তোর বাপই নন যে তোর রুড ব্যবহার মেনে নেবেন। এনাদের সাথে খারাপ ব্যবহার করলে তোকে তো উল্টে খারাপ ফলই পেতে হবে। মেজবাবু আর রাজবীর তাকিয়ে দেখল মাধবী আর মিনতি সেখানে নিঃশব্দে এসে উপস্থিত হয়েছেন। মা, তুমিও তুমিও আমাকে? বলতে বাধ্য হলাম। তুই তো কলেজে যাবি বললি, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কিছু দরকার? আসলে কলেজে একটা ফাইল আজকে জমা দিতেই হতো, সেটা বাড়িতে ফেলে রেখে দিয়েছিলাম। বাড়ি ছেড়ে কিছুটা দূর যেতেই মনে পড়ে তার সেটা নিতে এসেছিলাম, নিয়ে চলে যাচ্ছি। অজয় চলে যেতেই রাজবীর দেখল মাধবী দেবীর চোখের কোণটা জলে ভরে উঠল। তিনি কোনো মতে নিজেকে সামলে বললেন, আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই, তবু আমি ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তার কোনো দরকার নেই মাধবী দেবী, আমি বরং আজকে আসছি, পরে আমার আবার এই গোয়েন্দা বন্ধুকে নিয়ে আসব। মেজবাবু কথাটা শেষ করেই রাজবীরকে ইশারা করলেন, তারপর দুজনে বেরিয়ে গেলেন। রাজবীর আর মেজবাবু শর্মা ভিলা পেরিয়ে গাড়িতে উঠতেই মিনতি মাধবী দেবীকে সরাসরি প্রশ্নটা করল, বৌদি, সত্যি করে বলো তো, তোমার কি মনে হচ্ছে? আমার আবার কি মনে হবে? তোমার কি মনে হয় দাদার এই খুনটা কে করতে পারে? তোমার কাউকে সন্দেহ হচ্ছে না? আমার কিন্তু একজনের প্রতি খুব সন্দেহ হচ্ছে। মেনু, দেখো, পুলিশ আর গোয়েন্দার সামনে আমরা সত্যি কথাটা লুকিয়ে গেছি ঠিকই, কিন্তু তুমি তো জানো অজয়ের সঙ্গে দাদার বেশ কয়েকবার বিবাদ হয়েছে, আর বিবাদের কারণটাও তো তুমি জানো। তোমার কি মনে হয় না যে... না মেনু, না, চুপ কর তুই। অজয় একটু রাগ চটা, একগুঁয়ে, কিন্তু ও খুনি নয়। আমি তো ওর মা, আমি জানি। গাড়িতে উঠে বসতেই মেজবাবু রাজবীরকে জিজ্ঞেস করলেন, কি মনে হচ্ছে রাজবীর? পুরো পরিবার মিলে একটা কিছু লুকিয়ে যাচ্ছে অফিসার। একটা কোনো বিবাদ বা ঝগড়া রয়েছে যেটা বারবার আড়াল করার চেষ্টা হচ্ছে।
মাধবী দেবীর শেষ কথাটাই ভাবুন। তিনি কিন্তু ঝোঁকের বসে বলে ফেললেন, আমরা অজয়ের বাপি নই যে রুড বিহেভ মেনে নেব। তার মানে বিষয়টা তো জলের মতো পরিষ্কার। বাবা ছেলের সম্পর্ক একদম ভালো ছিল না। সব থেকে বড় কথা, আপনি সম্বোধনটা দেখুন, বড় ছেলে বাপি বলে ডাকে আর ছোট মেয়ে বাবা বলে ডাকে, কিন্তু সচরাচর দুই ভাই বোনকে তো একই ডাক শিখিয়ে থাকেন বাবা মা। এক্ষেত্রে আলাদা কেন? আগে তো কেসটা জলের মতো সহজ ভেবেছিলাম, এখন তো মনে হচ্ছে এটা বেশ কঠিন। যাই হোক, সত্যি আমি আর ভাবতে পারছি না, কোথাও কোনো ক্লু নেই। এত ভাবতে ভাবতে আমার মাথা ঘুরে যাবে। তুমি বরং কেসটা দেখো, এরা তো ফিস দেবে না আমার তরফ থেকে, বরং আমি... না অফিসার, আমি তো বললাম এই কেসটার জন্য আমি কোনো ফিস নেব না। আমি বিপিনবাবুকে কথা দিয়েছি যে সাহায্য উনি আমার থেকে চেয়েছিলেন সেই সাহায্য আমি ওনাকে করব। তবে আমার বেশ কিছু ইনফরমেশন লাগবে, আর সেগুলো আপনি জোগাড় করে দিতে পারেন। কি বিষয়? বিপিনবাবুর গত 3 মাসের কল হিস্ট্রির লিস্টটা আমার আপাতত লাগবে। সেখানে সেরকম কিছু না পেলে আরও পুরনো কল হিস্ট্রি দেখতে হতে পারে। ঠিক আছে, তুমি থানায় চলো, ওখানে বসে চা খেতে খেতে আলোচনা হয়ে যাবে। আপনি যান, আমি একটু পরে থানায় যাচ্ছি। কিন্তু তোমার গাড়ি তো থানাতে আছে। আমি ট্যাক্সি করে চলে যাব। এখানে এখন কি করবে? শর্মা ভিলার আশেপাশে যারা থাকে, পাড়া প্রতিবেশী, দোকানদার, তাদের সঙ্গে একটু কথা বলবো। বিপিনবাবুর মৃত্যুর দিন বা আগের দিন তারা কিছু দেখেছেন বা শুনেছেন কিনা। আমি জিজ্ঞেস করেছিলাম, কেউ কোনো রকম সদুত্তর দিতে পারেনি। সবারই একটাই বক্তব্য, শর্মা পরিবারের সবাই খুব ভালো। তবু আমি একবার কথা বলে দেখতে চাই। কথা বলা হয়ে গেলে আমি থানায় চলে যাব, একটু হয়তো দেরি হবে। অফিসার বেরিয়ে গেলে মোবাইলটা হাতে নিয়ে এগোতে লাগলো। ওই বয়স্ক মানুষটা কে সেটা তো জানা হলো না। শর্মা ভিলাতে যেরকম আদর আপ্যায়ন জুটলো, এখন আর ঢোকাটা ঠিক হবে না। আমি বরং বাইরেই একটু জিজ্ঞাসাবাদ করি। আবার বলা যায় না, একটু অপেক্ষা করলে যদি রামুদা বেরিয়ে আসে তাহলে তার সঙ্গেও কথাটা হয়ে যেত। শাঁখে ফু দিয়ে সবেমাত্র ডাইনিংয়ে এসে সোফায় পিঠটা এলিয়ে দিয়েছে প্রিয়দর্শিনী। ঠিক সেই সময় তার পেছন থেকে একটা ধপ করে আওয়াজ শুনে সে পেছন ফিরে তাকালো। না, পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না সে। হঠাৎ তার মনে হলো, সন্ধে দেওয়ার পর ডাইনিংয়ের নাইট বাল্বগুলো নিভিয়ে লাইট জ্বালানো হয়নি। এটা মনে হতেই সোফা থেকে উঠতে গিয়ে ব্যালকনির কাছে একটা খসখস আওয়াজ শুনে থেমে গেল সে। ব্যালকনির ওখানে কি কাউকে দেখলাম? এমনটা তো কখনো হয় না। ব্যালকনির দিকে দুপা এগিয়ে যেতেই আবছা অন্ধকারে যমদূতের মতো চেহারার একজনকে দেখেই সে চমকে উঠল। সে বুঝতে পারল পাইপ বেয়ে ব্যালকনিতে উঠে এসেছে এই লোকটা। লোকটার পুরো মুখ কালো মুখোশে ঢাকা, শুধু একজোড়া চোখ ছাড়া আর কিচ্ছু দেখার উপায় নেই। কে কে তুমি? লোকটা এগিয়ে এসে প্রিয়দর্শিনীর মুখ চেপে ধরল। প্রিয়দর্শিনী লোকটার হাতে কামড়ে ছুটে পালালো ডাইনিং হলের দিকে, কিন্তু লোকটা প্রিয়দর্শিনীর পিছু ধাওয়া করে হাত দিয়ে তার মুখ চেপে ধরল। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তোমার বরের সঙ্গেও না। শুধু তোমার বরকে মিস্টার শর্মার হত্যার কেসের থেকে দূরে থাকতে বলো। মেয়েদের গায়ে হাত দিতে আমি পছন্দ করি না। শুধু তোমাকে সাবধান করতে এত দূর এসেছি। তুমি তোমার বরকে বোঝাও, হ্যাঁ, নইলে অকালে বিধবা হয়ে যাবে, বুঝেছো? কথাটা বলেই প্রিয়দর্শিনীকে ধাক্কা মেরে ফেলে দিল লোকটা। কাঠের সেন্টার টেবিলে আঘাত লেগে জ্ঞান হারালো প্রিয়দর্শিনী। আর সেই সুযোগে লোকটা ব্যালকনি থেকে এক লাফ দিয়ে পালিয়ে গেল, আর তারপর অন্ধকারে মিলিয়ে গেল। অনেকবার কলিং বেল টেপার পরেও যখন প্রিয়দর্শিনী ঘর খুলল না বা ভেতর থেকে তার কোনো আওয়াজ এলো না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে ভেতরে ঢুকে রাজবীর দেখল ঘরের মধ্যে টিমটিম করে জ্বলছে নাইট ল্যাম্প। রাজবীর ভেতরে ঢুকে দেখল প্রিয়দর্শিনী অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার মাথার আঘাত থেকে তখনও রক্ত পড়ছে। মেঝের একটা জায়গা জুড়ে পড়ে আছে রক্ত। টেবিলের বেশ কিছু জিনিস ছড়ানো ছিটানো অবস্থায় ছড়িয়ে আছে মেঝেতে। রাজবীর ছুটে গিয়ে প্রিয়দর্শিনীর চোখে মুখে জল ছিটাতে শুরু করল। প্রিয়, প্রিয়, চোখ খোলো, কি হয়েছে? বীর, বীর, তুমি এসেছো? বলেই কাঁদতে শুরু করল প্রিয়দর্শিনী।
রাজবীর প্রিয়দর্শিনীর ক্ষততে মলম লাগিয়ে দিয়ে বলল, তুমি একজন গোয়েন্দার স্ত্রী, এত অল্পে ভেঙে পড়লে চলবে? কি হয়েছে? সাপ খুব কিছু ঢুকেছিল? কিসে ভয় পেয়েছো? সাপ নয় মানুষ। একটা লোক কালো মুখোশ পরে এসেছিল, ভয় দেখিয়ে গেছে, বলেছে ওই বিপিন বাবুর কেস থেকে দূরে থাকতে হবে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। প্রিয়দর্শিনীর মুখ থেকে কথাগুলো শুনতে শুনতে রাজবীরের মুখটা শক্ত হয়ে গেল। এই জন্যই আমি বিয়ে করতে চাইনি। আমার এই জীবনের সঙ্গে অন্য কাউকে জড়াতেই চাইনি। এতদিন আমি একা ছিলাম, কিন্তু এখন কি আমি কি তোমার দুর্বলতা? না, তুমি এই কেসের শেষ দেখে ছাড়বে। আমি তোমার পাশে আছি। একটা মানুষকে খুন করে আমাকে ভয় দেখিয়ে ওরা কিছুতেই পার পেতে পারে না। আমি ভয় পাইনি। হ্যাঁ, সাময়িক এই ঘটনাতে একটু ভেঙে পড়েছিলাম, কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাকে কেস থেকে দূরে যেতে অনুরোধ করব। আমি তোমাকে আরো জোর দিয়ে বলবো, তুমি এই কেসের শেষ দেখে তবেই থামবে। প্রিয়দর্শিনী রাজবীরের হাতটা শক্ত করে চেপে ধরল। রাজবীর প্রিয়দর্শিনীকে ধরে আস্তে আস্তে সোফায় বসিয়ে বলল, আজকে কি হয়েছে শুনবে? শুনবো, সব শুনবো, কিন্তু তার আগে আমার তোমাকে কিছু কথা বলার আছে। বিপিন শর্মার পাশে যে বয়স্ক মানুষটির ছবি তুমি আমাকে পাঠিয়েছিলে, তাকে আমি চিনি। জানি না এই কেসে বিষয়টা তোমাকে সাহায্য করবে কিনা, কিন্তু ওনার বিষয়ে আমি একটা জিনিস জানি যেটা অনেকেই জানে না। কে উনি? বিপিন শর্মার পাশে বসা লোকটা, ওনার নাম রমেন শর্মা। হ্যাঁ, উনি বিপিন বাবুর বাবা। আমি প্রথমে মুখের মিল দেখে অনুমান করেছিলাম, তারপর পাড়া প্রতিবেশী এবং কিছু দোকানদারের কাছে গিয়ে শর্মাদের পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে ওনার বিষয় শুনতে পাই। রমেনবাবু এখানে থাকতেন না, তিনি গ্রামে তার পৈতৃক বাড়িতেই থাকতেন, তবে মাঝে মধ্যে তিনি শহরে আসতেন। বিপিনবাবুর মতো তিনিও অত্যন্ত বিচক্ষণ ও শিক্ষিত মানুষ ছিলেন। 1.5 বছর আগে তিনি শর্মা ভিলায় ফিরে আসেন এবং বয়সজনিত অসুস্থতায় মারা যান। কিন্তু তুমি ওনাকে কিভাবে চেনো? আমাদের ইউনিভার্সিটিতে আমার সিনিয়র এস মালিয়ার কাছে। আমার প্রফেসর তখন মুঘল আমলের একটা রিসার্চ পেপার কন্টিনিউ করছিলেন। ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন এই রমেন শর্মা। মুঘল আমলের রিসার্চ পেপারের সঙ্গে রমেন শর্মার কি যোগ? আমি তখন আমার রিসার্চ পেপার নিয়ে আলোচনা করার জন্য সিনিয়রের সঙ্গে দেখা করতে যাই। তখনই ওনাদের কথাবার্তা আমি শুনতে পাই। কথাবার্তার মধ্যে এমন আকর্ষণীয় বিষয়বস্তু ছিল যে আজও আমার তা মনে আছে, এবং রমেনবাবুর চেহারাটাও আমার স্পষ্ট মনে আছে। আজকের ছবি তার প্রমাণ। এতদিন নানা কাজে আমি বিষয়টা ভুলে থাকলেও আজ ওনার ছবি দেখতে আমি এক ঝটকায় সবটা মনে করে ফেলেছি। কি বিষয়টা? আমি তো এখন কিছুই বুঝে উঠতে পারছি না। রমেনবাবুর পূর্বপুরুষ বাসুদেব শর্মা মুঘল আমলে সেনাবাহিনীর উচ্চ পদে ছিলেন। সেই সময় তার সাহসী ও বীর জন্য পুরস্কার স্বরূপ মুঘলদের কাছ থেকে একটি বহুমূল্য হিরে উপহার পান। সেই হিরেটি বংশ পরম্পরাক্রমে তার কাছেই ছিল। সেটা দেখাতেই তিনি এসেছিলেন। কি বলছো? হিরে? হ্যাঁ। হিরেটা তুমি দেখেছো? বাইরে থেকে এক ঝলক দেখতে না দেখতেই উনি একটা লাল পুঁটুলির মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপর আর প্রিয় প্রিয়, তুমি জানো না তুমি আজ আমাকে কত বড় সাহায্য করলে। ওই লাল পুটুলিটা যখন আমি বিপিনবাবুর আলমারিতে খোলা অবস্থায় দেখেছিলাম, তখন থেকেই আমার মনের মধ্যে নানান রকম প্রশ্ন উকি দিতে শুরু করে। কিন্তু পরিবারের মধ্যে কেউই তো কিছু বলতে চাইছিল না, সকলে ওই চুরির দিকে ইঙ্গিত করছিল। তাই কিন্তু এখন একটু একটু করে অন্ধকার কাটছে, সব হিসেব মিলে যাচ্ছে দিনের আলোর মতো। থ্যাঙ্কস প্রিয়, তুমি না থাকলে আজ হয়তো বিপিনবাবুর কেসটা সলভই হতো না। মাঝরাতে রাজবীরের ফোনটা বেজে উঠল। অফিসার ফোন করেছে। মেজবাবু। রাজবীর, কেস সলভ হয়ে গেছে। কি করে? একটা মেসেজ থেকে, বিপিনবাবুর ফোন থেকে একটা মেসেজ গিয়েছিল একটি নাম্বারে, যেটা পরে ডিলিট করে দেওয়া হয়। আমার এক্সপার্ট টিম সেটা রিকভার করেছে। আমি এবার পুরো শিওর খুনি কে। রামতহন মেসেজটা কি অজয়কে করা হয়েছিল? হ্যাঁ, তুমি কি করে জানলে? জানি মেসেজটা কি বিষয়ক সেটাও জানি। আপনি এবার রেস্ট নিন, বাকি কথা কাল হবে। রাজবীর, তুমি জানো অজয় বিপিনবাবুর নিজের ছেলে নয়? জানি। বিপিনবাবু মাধবী দেবীর প্রথম স্বামীর মৃত্যুর পর মাধবী দেবীকে বিয়ে করেন। অজয় তখন 7 বছর বয়স। বিয়েটা গ্রামের বাড়িতে হয় বলে এখানকার পাড়াপড়শি কেউই সত্যিটা জানতো না। আর এই জন্যই অজয় কখনো বিপিনবাবুকে বাবা বলতো না, বাপি বলে ডাকতো। কারণ বাবা ডাকলেই তার মৃত বাবার মুখ মনে পড়ে যেত। তুমি এত কিছু জানলে কি করে?
রামুদা বেরিয়ে এসেছিল, উনিই বললেন। মরার দিন 2 আগে বাবুর সঙ্গে অজয়ের টাকা নিয়ে ঝামেলা হয়। অজয় 2 লাখ টাকা চায়, বাবু দিতে চাননি। তখন অজয় বলে, আমার নিজের বাবা হলে পারতো না এমনটা করতে। জন্ম তো দাওনি, তাই পর করে রেখেছো আমাকে। এই মেঘলা হলে দেখতাম কি করতে। বাবু তখন খুব রেগে গিয়ে বলেন, তুই ফের যদি আমার সামনে আসিস তো আমার মরা মুখ দেখবি। তারপর থেকে অজয় আর বাবুর ঘরে যেত না। বাবু মারা যাওয়ার পরই বাবুর সামনে আসে। তাহলে আর কি, কিন্তু পরিষ্কার খুন করেছে অজয় ওই 1,80,000 টাকার জন্য। যাই 2 লাখ তাই 1,80,000। খুব সম্ভব কেউই সন্দেহের বাইরে নয়। তবে বিপিনবাবুর খুনির বিষয়ে জানতে গেলে আমার ঘরে আজকে হামলা করেছিল সেটা জানতে হবে, আর তাহলেই সবটা দিনের আলোর মতো পরিষ্কার হবে। তোমার ঘরে হামলা? হ্যাঁ, প্রিয়দর্শিনীর উপর যে হামলা করেছিল সে অদ্ভুত গম্ভীর স্বরে কথা বলছিল। প্রিয়দর্শিনী বলছে মানুষটার গলা শুনলে মনে হয় বয়স 60-এর উপর। কি বলছো? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। তোমার বাড়িতে হামলা? তোমার স্ত্রী ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে সবটা জানিয়ে রাখলাম, পরে অফিসিয়ালি একটা এফআইআর করে রাখবো। আচ্ছা এখন রাখছি, আমাকে সবটা শুরু থেকে ভাবতে হবে, না ভাবলে কিন্তু কিছুই সমাধান হবে না। পরদিন সকালে ময়নাতদন্তে রিপোর্ট এসে পৌঁছালো, আর বিপিনবাবুর কল লিস্টের তালিকা মেজবাবু তুলে দিল রাজবীরের হাতে। রিপোর্টে বিষক্রিয়ার কথা উল্লেখ আছে। আমি আশা করেছিলাম এমন কিছুই। প্রথমে ওনার খাবারে হালকা পয়জন জাতীয় কিছু মেশানো হয়েছিল, তারপরেই গলার নলি কাটা হয়েছে, যে কারণে উনি সেইভাবে বাধা দিতে পারেননি। ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। সজ্ঞানে থাকা অবস্থায় কাউকে মারতে চাইলে সচরাচর এমনটা কিন্তু হয় না। আচ্ছা, তুমি বলছিলে যে আজ সকালে সবটা জানা যাবে, কিন্তু কিভাবে? প্রিয়দর্শিনীর ওপর কারা হামলা করেছিল কিছু বুঝতে পারলে? কিছুটা। আমি সকাল হতেই বাগানে গিয়েছিলাম। ব্যালকনি থেকে লাফ দেওয়াতে যেখানে পায়ের ছাপ পড়ে সেই জায়গাটা ভালো করে দেখেছি। জুতো সাইজ 5 নম্বর। প্রিয়দর্শিনীর মতে যে এসেছিল তার গলা বয়স্ক ব্যক্তির, কিন্তু ভেবে দেখার বিষয় একজন বয়স্ক মানুষ কি পাইপ দিয়ে উঠে আবার ব্যালকনি থেকে লাফ দিয়ে ছুটে পালাতে পারে? হতেও তো পারে যে মানুষটি এসেছিল তিনি লাঠির প্রশিক্ষণ বা কুস্তিগির এরকম কিছু নিয়েছিলেন। যারা আর্মিতে কাজ করে তাদের তো দেখা যায় বয়স বাড়লেও সেই শারীরিক সক্ষমতা থাকে, কোনো আঘাত তাদের সহজে কাবু করতে পারে না। হতে পারে। এমন কাউকে ভাড়া করে ভয় দেখাতে পাঠানো অসম্ভব কিছুই নয়। আসলে সব বিষয়টা কেমন একটার সঙ্গে না একটা জট পাকিয়ে যাচ্ছে। যতই ভাবছি রহস্য খুলছে, ততই যেন না আরো আরো বেশি করে জট পাকিয়ে যাচ্ছে সবটা। আচ্ছা, ওই বাড়িতে একবার গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই তো হয়। নাটকের ক্লাইম্যাক্স জানবার জন্য আজ বিকেলে শর্মাবিলাতে যেতে হবে আমাদের। তার আগে একবার বিপিনবাবুর কল লিস্টটা চেক করা দরকার। তখন সবে সন্ধে নেমেছে। ভবানীপুরের শর্মাবাড়ির পরিবেশ থমথমে। রাজবীর সকলের সামনে লাল পুঁটলিটা নামিয়ে বলল, মাধবী দেবী, আপনি জানতেন এই পুটুলিতে কি আছে? জানি না, কখনো খুলে দেখিনি। ওর আলমারিতে বহুবার দেখেছি, কিন্তু আসলে ও হাতে তুলে কোনো জিনিস না দেখালে আমি কোনোদিনও দেখতাম না। আমাকে তো কখনো কোনো জিনিসে বাধা দেয়নি, না চাইতেই সব সময় সব জিনিস হাতে তুলে দিয়েছে। তাই আমাদের মধ্যে এই পারস্পরিক সম্মানটা চিরকালই ছিল। তাহলে এই পারস্পরিক সম্মান থাকার পরেও মিথ্যে বললেন কেন মিসেস শর্মা? আপনার ছেলে অজয়ের সঙ্গে আপনার স্বামীর যে বেশ ভালো মতো মনোমালিন্য ছিল সেটা আমাদের প্রথম দিন বলেননি তো? দেখুন, ঘরে বাসনকোসন থাকলে ঠোকাঠুকি লাগে, এটা তো নতুন কিছু তো নয়। কিন্তু শুধু ঠোকাঠুকি তো লাগেনি। মিস্টার শর্মাকে বিষ দিয়ে দুর্বল করে তারপর তার গলার নলি কেটে দেওয়া হয়েছে। বিষ? হ্যাঁ, রিপোর্ট তো তাই বলছে। এখন আপনি বলুন, বিষ তো এমন জিনিস নয় যে মিস্টার শর্মাকে দেওয়া হবে আর উনি খেয়ে নেবেন। বিশ্বস্ত কোনো মানুষের হাত দিয়ে গিয়েছে বলেই না উনি প্রশ্ন না করে খেয়েছেন। তারপর মৃত্যু নিশ্চিত করতে খুন করা হয়েছে, আর আমাদের সন্দেহ খুনটা আপনার ছেলে অজয়বাবু করেছে। হোয়াট ননসেন্স! আপনি গোয়েন্দাগিরি করে অবশেষে এই সত্যিতে এসেছেন। এই কারণেই প্রথম দিন থেকে আপনার উপস্থিতিতে আমার আপত্তি ছিল।
আচ্ছা, আপনার কি মনে হয় আমি একজন প্রফেসর মানুষ, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই? আমি আমার বাবার খাবারে বিষ মিশিয়ে এত নিষ্ঠুরভাবে গলার নলি কেটে মারবো? কিন্তু আপনি তো আপনার বাবাকে বলেছিলেন টাকাটা না পেলে আপনি ভুলে যাবেন যে তিনি আপনার বাবা। মেসেজে বলেছিলেন, অবশ্য পরে ডিলিটও করে দিয়েছেন, কিন্তু সেই মেসেজ তো আমরা উদ্ধার করেছি। আর প্রসঙ্গত, উনি আপনার জন্মদাতা বাবা নন, আপনার বাবা তো অনেক আগেই মারা গিয়েছেন। রাজবীর কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই অজয় ধপ করে মাটিতে বসে পড়ল। তার মুখ ছোট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বাপি আমাকে জন্ম দেয়নি, তাতে কি হয়েছে? বাপি তো আমাকে মানুষ করেছে। বাপির টাকাতে আমি বড় হয়েছি। অথচ সেই বাপিকে খুন করতে আপনার হাত কাঁপলো না একবারও। সামান্য কটা টাকার জন্য আপনি তাকে খুন করলেন। না না, আমি খুন করিনি, বিশ্বাস করুন আপনারা, খুন করিনি। বিশ্বাস? আপনি কাল আমার ফ্ল্যাটে লোক পাঠিয়েছিলেন আমার স্ত্রীকে হুমকি দিতে, তারপরেও আপনাকে বিশ্বাস করতে হবে বলছেন? মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। শুনুন শুনুন রাজবীর বাবু, একটা অনলাইন ফান্ডে আমি টাকা দিয়েছিলাম। তারা বলেছিল টাকা দেওয়ার একদিনের মধ্যে সেটা ডাবল হবে। আমি বুঝতে না পেরে বন্ধু বান্ধব অনেকের থেকে ধার করে টাকা দিয়ে দিই। পরে আমার পুরো টাকাটা মারা যায়। আমি মাকে সবটা বলেছিলাম, কিন্তু মা বাপিকে বলতে পারেনি। বাপি কখনোই চিট ফান্ডে টাকা দেওয়া পছন্দ করতেন না। তখন বাধ্য হয়ে আমি বাপিকে সবটা বলি। তখন বাপির সঙ্গে আমার একটু ঝগড়া লেগে যায়। আমি তখন যা কিছু বলেছি বা করেছি সবটাই রাগের বশে। যেসব বন্ধুদের থেকে আমি টাকা ধার নিয়েছিলাম তারা ক্রমাগত আমাকে উল্টো পাল্টা কথা বলছিল। আমি বাধ্য হই এটা করতে, কিন্তু তারপর যখন নিজের ভুলটা বুঝতে পারি তখন আমি মেসেজগুলো ডিলিট করে দিয়েছিলাম। বাপিকে আমি খুন করিনি, বিশ্বাস করুন আমি খুন করিনি। আমি জানি আপনি খুন করেননি, কিন্তু আমার বাড়িতে আপনি লোক পাঠিয়েছিলেন কেন? আমি কেন লোক পাঠাবো? আপনার মাকে বাঁচাতে। মানে? মাধবী দেবী সোফা থেকে উঠে চিৎকার করে বললেন, আপনি কি বলছেন আপনি জানেন? সব জানি। প্রথম দিন থেকে আপনি 1,80,000 টাকা চুরির বয়ান দিয়ে যাচ্ছেন, অথচ এইসব টাকা তো আপনার কাছেই রয়েছে, তাই না? তাহলে আপনি পুলিশে মিথ্যে বয়ান কেন দিলেন মাধবী দেবী? বলছি, কিন্তু আপনি কি করে জানলেন এসব কথা? কারণ আপনি যখন আপনার বরের মৃত্যুর পর পুলিশকে খবর দিতে রামু দাদাকে ঘর থেকে বার করে দিয়েছিলেন, তখন আপনি টাকাটা সরিয়ে অন্য ঘরে রেখে আসেন। সেই মুহূর্তেই আপনার বাড়ির রাঁধুনি শিমুল ছুটি কাটিয়ে দেশের বাড়ি থেকে ফিরে এসেছিল। বাবুর মৃত্যু এবং আপনাকে সেই পরিস্থিতিতেও টাকা সরিয়ে লুকোতে দেখে সে ভয় ফিরে যায়, রান্না করে তার পেট চলে যায়। পুলিশের হাঙ্গামাতে সে পড়তে চায়নি, তাই সে ফিরে গিয়েছিল। আমি নানান রকম সিসিটিভি ফুটেজ ঘাঁটতে সেই মুহূর্তে আপনার বাড়িতে শিমুলকে ঢুকতে দেখি। তারপর তার সঙ্গে যোগাযোগ করে সত্যিটা জানতে পারি। এবার আপনি বলুন, কেন আপনি এত কিছু করলেন? বলছি আমি ভেবেছিলাম অজয় বোধহয় টাকার জন্য মানুষটাকে খুন করেছে। আমার বর তো চলেই গেছে, এখন ছেলেটাকেও কি খুনের দায়ে আপনারা ধরে নেবেন? সেই কারণেই আমি বাধ্য হয়ে টাকাটা সরিয়ে রাখি। আর তুমি টাকাটা সরিয়ে দোতলার হিডেন লকারে রেখেছিলে মা। বাপের মৃত্যুর দিন বাপি পূর্বপুরুষদের নামের তালিকা বার করবার জন্য টাকাটা আমার নজরে পড়ে। তুমি আর বাপি ছাড়া ওই লকারের চাবি আর কারোর কাছে ছিল না, তাই আমি বুঝতে পেরে গিয়েছিলাম তুমি টাকাটা সরিয়ে রেখেছ। আর তার সঙ্গে সঙ্গে ভয় পেয়েছিলাম যে পুলিশ তোমাকে না খুনি ভেবে অ্যারেস্ট করে। তাই রাজবীর বাবু আসার প্রথম দিন থেকে আমি ওনার বিরোধিতা করি। এবার বলুন মাধবী দেবী, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি গয়না সরিয়েছি। যখন বিপিনকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখলাম তখন বুঝতে পেরে গিয়েছিলাম থানা পুলিশ হলে সবার সন্দেহ আমার ছেলে অজয়ের দিকে যাবে।
প্রথম স্বামীকে হারানোর পর বিপিন আমার পাশে এসে দাঁড়িয়েছিল, আর যখন সেই মানুষটাকেও হারালাম তখন মনে হলো আমি তো সবই হারিয়েছি, আমার ছেলেটাকে এবার হারাতে পারবো না। তাই মুহূর্তের মধ্যে টাকাটা সরিয়ে উপরে একটা হেডেন আলমারি ছিল, সেখানে রেখে দিয়েছিলাম। আর আমি বাবার কাজের দিন আলমারি খুলে টাকাটা থেকে চমকে যাই। আমার মনে হয়েছিল, তবে কি বাবার মৃত্যুর সঙ্গে কোনোভাবে তুমি জড়িয়ে আছো? তাই রাজবীর বাবুদের প্রথম থেকে আমি আটকে গেছি, কারণ আমি চাইনি মা কোনোভাবে তোমার নামটা পুলিশের সন্দেহের তালিকায় জুড়ে যাক। তাই ক্রমাগত ওনাদের সাথে খারাপ ব্যবহার করে গেছি। মাধবী দেবী, থামলেন কেন বলুন? আপনার বলা তো এখনো শেষ হয়নি। আমি আমার বরের টাকা নিয়েছি, এটাকে চুরি বলে না। হ্যাঁ, পুলিশকে মিথ্যে বলেছি, তার জন্য যা শাস্তি প্রাপ্য আমি মাথা পেতে নেব। আর আমার বাড়িতে যে হুমকি দেওয়ার জন্য লোক পাঠিয়েছিলেন সেটা? আমি পাঠিয়েছিলাম লোক? আপনি ভুল ভাবছেন। আপনার স্ত্রীকে ভয় দেখানোর কোনো রকম ইচ্ছে আমার ছিল না। আমি নিজে একজন স্ত্রী হয়ে অন্যের স্ত্রীর ক্ষতি চাইতে পারি না। তাছাড়া এমন মানুষ আমার কোথায় যাকে আমি আপনার বাড়িতে পাঠাবো? নিজের ছেলেকে বাঁচানোর জন্যই আমি সব সময় চিন্তায় মরে যাচ্ছি। আপনি সৌকর্যকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন মাধবী দেবী। মুখোশ পরে সৌকর্য আমার স্ত্রীকে ভয় দেখাতে গিয়েছিল। সৌর্য? মাধবী দেবী সৌকর্যের দিকে তাকাতেই সৌকর্য বলল, রাজবীর দা, আপনি কি যাতা বলছেন? সূর্য, তুই মায়ের কথা শুনে রাজবীর বাবুদের বাড়ি গিয়েছিলিস ওনার স্ত্রীকে ভয় দেখাতে? হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু আমি আপনার স্ত্রীকে অসম্মান করতে বা কোনোভাবে ক্ষতি করতে চাইনি, শুধু সাবধান করতে চেয়েছিলাম। উনি যখন চিৎকার করেছিলেন তখন ভয় পেয়ে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে ছুটে পালিয়ে আসছিলাম। বুঝতে পারিনি ওনার মাথা টেবিলে লেগে কেটে যাবে। মামা আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমার বাবা অনেক আগেই মাকে ছেড়ে আলাদা বিয়ে করেছিলেন। তখন মামা আমাদের গ্রাম থেকে নিয়ে এসে এখানে আলাদা ফ্ল্যাট কিনে দেন, আমাদেরকে থাকতে দেন, আমার পড়াশোনার ব্যবস্থা করে দেন। আর ছোট থেকে আমাকেও খুব ভালোবাসতেন। তাই মামি যখন বললেন যে আপনারা অজয়কে সন্দেহ করতে পারেন, তখন আমার মনে হলো মামার অবর্তমানে আমার একটা কর্তব্য রয়ে যায়, আর আমি সেই কর্তব্যের খাতিরেই। ভয়েস মডেল করলে কি আর মানুষটা বদলে যায় সৌকর্য? নাকি পায়ের ছাপ বদলে যায়? তুমি বাচ্চা মানুষ, তাই যে জুতোটা পরে আমার বাড়িতে গিয়েছিলে সেই জুতোটা পরেই আজ এখানে চলে এসেছো। তোমার জুতোর তলায় আমার বাগানের মাটি এখনো লেগে আছে। তাছাড়া জুতোর সাইজ 5 নাম্বার, এটাই প্রমাণ। আমার স্ত্রীকে ডাকলে আর তোমাকে একটা কালো হনুমান টুপি পরালে তোমার চোখ দুটো দেখেও বলে দেবে। আর কিছু প্রমাণ দিতে হবে? হ্যাঁ, কারণ আমি চাইনি যে কোনোভাবে তুই ফেঁসে যাস। দেখ, রাজবীর দা আসার আগে সবাই কিন্তু চুরির কথাটা মেনে নিয়েছিল। রাজবীর দা আসার পর থেকে এই সবটা কেমন গোলমাল হয়ে গেল। তাই মামির ভয়টা অহেতুক ছিল না। আর মামা চলে যাওয়ার পর তোকে নিয়ে টানা হ্যাচড়া হোক, সেটা আমি চাইনি। চিরটা কাল খালি মামা আর মামি করে গেলি না, আর নিজের মায়ের কথা ভুলেই গেলি। সৌর্যর কথা শুনে চিৎকার করে উঠল মিনতি। তোর কোনো আক্কেল জ্ঞান নেই, জানিস তো? তুই যে কাজটা করেছিস তার জন্য তো শাস্তি হতে পারে, তুই বুঝতে পারছিস? আর বৌদি, নিজের ছেলেকে বাঁচানোর জন্য তুমি চুরি পর্যন্ত করতে পারলে, না জানি আর কি কি করেছো। কিন্তু আমার ছেলেটাকে কেন বিপদে ফেললে? এখন যদি পুলিশ ওকে ধরে নিয়ে যায়। মিনু, তুই ভুল ভাবছিস। আমি কিন্তু একবারের জন্য সৌর্যকে বলিনি যেতে। আমি কাঁদছিলাম বলে সৌর্য আমার কাছে এসেছিল কারণ জানতে চাইতে। আমি শুধু ওকে কারণটা বলেছিলাম। ও যে এমন কিছু করে বসবে সেটা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। আর বুঝতে পারলে আমি ওকে নিজে আটকাতাম। রাজবীর বাবু, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আপনার স্ত্রীর যা ক্ষতি হয়েছে তার জন্য আমি দায়ী, কিন্তু দয়া করে সৌর্যর কিছু করবেন না। সৌর্য, অজয়, মেঘলা, এদের কোনো দিন আমি আলাদা চোখে দেখিনি। আমার স্বামীও নয়। তাই এদের কারোর কোনো ক্ষতি হলে আমি সেটা মানতে পারবো না। আপনার যদি কোনো স্টেপ নিতে হয় তাহলে সেটা আমার বিরুদ্ধে নিন। মামি, তুমি এসব কথা বলছো কেন? রাজবীর দা, প্লিজ আপনি বিষয়টা বুঝুন।
আপনি গোয়েন্দা মানুষ, আশা করি আপনি বুঝতে পারবেন যে আমরা যে ভুলগুলো করেছি সেই সবগুলোই আবেগের বশে অন্যকে বাঁচানোর জন্য করেছি। কিন্তু আসলে মামার খুনের সঙ্গে আমরা কেউই জড়িত নই, আর আমরা প্রত্যেকেই চাই যে মামার খুনি ধরা পড়ুক। প্রত্যেকেই চাও? কথাটা ঠিক নয় সৌকর্য। তোমাদের মধ্যে উপস্থিত একজন অন্তত পক্ষে এখানে নাটক করছে, যে বিপিনবাবুর জলের গ্লাসে বিষ মিশিয়ে তাকে দুর্বল করে দিয়ে তার গলার নলি কেটে তার ঘর থেকে দুর্মূল্য মোগল আমলের হিরে চুরি করে খুব সুন্দরভাবে পালিয়ে গেছে। হিরে? এসব এসব আপনি কি বলছেন রাজবীর? আমি আমার বরের মুখ থেকে কোনো হীরের কথা কোনোদিনও শুনিনি। শোনেননি কারণ আপনার স্বামী এ বিষয়ে বিশদে জানতেন না। ওনার বাবার মৃত্যুর পর পারিবারিক হিরেটি বড় ছেলে হিসেবে আপনার স্বামীর হেফাজতে আসে। উনি ভেবেছিলেন বাবার শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডদান ইত্যাদি সবকিছু মিটে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হলে সময় সুযোগ বুঝে সব কথা আপনাকে আর পরিবারের সদস্যদের খুলে বলবেন। কিন্তু সেই সময় একটা জার্নাল ওনার হাতে আসে, যে জার্নালটা আমি সেদিন স্টাডি রুমে দেখতে পেয়েছিলাম। বিপিনবাবু জার্নালটাকে মুড়ে একটা পেনদানির মধ্যে রেখে দিয়েছিলেন। সেখানে বেশ কিছু লাইন পড়তে পড়তে বিপিনবাবু পেনের দাগ দিয়ে রাখেন। জানেন সেই জার্নালটায় কি লেখা ছিল? কি? ওখানে লেখা ছিল ঐতিহাসিক একটি দুষ্প্রাপ্য মুদ্রার জন্য কিছু দুষ্কৃতীরা দিল্লির একজন ব্যবসায়ীকে পরিবার সমেত খুন করেছেন। এই খবরটা দেখে উনি এতটাই আতঙ্কিত হয়ে যান যে লাল কালি দিয়ে জার্নালটা দাগ দিয়ে রাখেন এবং ওই অংশের ছবি তুলে মোবাইলে আলাদা করে সেভ করে রাখেন, কারণ সেখানে কিছু পুলিশ অফিসারদের নাম, গোয়েন্দাদের নাম এইসব ছিল। 3 মাস আগে এই খবরটা পড়ার পরেই উনি ওনার বিভিন্ন অফিস কলিগ এবং পরিচিতদের সঙ্গে কথা বলে একজন প্রফেশনাল গোয়েন্দার খোঁজ করতে থাকেন। আর সেদিন উনি যে আমাকে ফোনটা করেছিলেন তার পেছনে কারণও ছিল এই হিরে। উনি ভেবেছিলেন আমাকে সবটা বলবেন এবং কিভাবে ওনার পরিবারকে প্রোটেক্ট করা যায় এবং হিরেটা কিভাবে আমানত হিসেবে আগলে রাখা যায় সেই সব নিয়ে আমার সঙ্গে পরামর্শ করবেন। কিন্তু উনি তো বুঝতে পারেননি যে পরিবার নিয়ে উনি এতটাই চিন্তিত সেই পরিবারই ওনার মৃত্যুর কারণ হবে। সেই হিরেটা তাহলে কোথায় গেল? হিরেটা আপনার বাবার আলমারির লকারের মধ্যে লাল পুঁটুলিতে রাখা ছিল। মিসেস শর্মা টাকাটা সরানোর সময় হয়তো খেয়াল করেনি লাল পুঁটুলিটা খোলা অবস্থায় একদিকে রাখা ছিল। হিরেটা ছিল না, কারণ হিরের জন্যই তো খুনটা হয়েছিল। হতে পারে, আমি কোনোদিনও দেখিনি তো। আর ও কোনোদিনও এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে আলোচনা করেনি। এখন বুঝতে পারছি বেশ কিছুদিন ধরে যে চিন্তিত ছিল সেটা এই বিষয় নিয়ে। আসলে বরাবরই তো খুব চাপা স্বভাবের মানুষ, নিজের চিন্তা ভাবনাগুলো পরিবারের সঙ্গে শেয়ার করতো না। কিন্তু যে হীরের কথা আমরা জানতাম না সেই হীরের কথা খুনি কি করে জানলো? কারণ খুনি পরিবারের বাইরের কেউ ছিল না। আচ্ছা, হিরেটা কি করে পরিবারে এলো? তোমাদের বংশের পূর্বপুরুষ মোগল দরবারে কাজ করতেন, তিনি এই হিরেটি পুরস্কার স্বরূপ পেয়েছিলেন। তারপর থেকে তোমাদের বংশের রীতিনীতি অনুযায়ী পরিবারের বড় ছেলেদের কাছে এটি আমানত হিসাবে গচ্ছিত থাকত। সেই অনুযায়ী তোমার দাদু মৃত্যুর আগে তোমার মামাকে হিরেটি রাখতে দিয়েছেন। কিন্তু রাজবীরদা, তাহলে খুনটা কে করলো? একটা সামান্য হীরের জন্য আমার মামাকে? আমি তো ভাবতেই পারছি না। খুনটা যে করেছে সে বিপিনবাবুর সবুজ রঙের একটা রেইনকোট পরেছিল, আর বিপিনবাবুর উচ্চতা আর খুনির উচ্চতা এবং দৈহিক গঠন মোটামুটি এক। সেই কারণেই তো বিপিনবাবুর রেইনকোটটা তার গায়ে ফিট হয়ে গিয়েছিল। কি মিনতি দেবী, ঠিক বললাম তো? আপনি আমায় কেন জিজ্ঞেস করছেন? কারণ পারিবারিক হিরে আপনাকে না দিয়ে আপনার দাদাকে দেওয়ার জন্য আপনি তো খুনটা করেছিলেন। প্রথম থেকেই আপনি আপনার দাদাকে সহ্য করতে পারতেন না, কারণ আপনার দাদা তার নিজের বন্ধুর সঙ্গে আপনার বিয়ে দিয়েছিল। কারণ সেই মানুষটি যখন চরিত্রহীন বেরোলো তখন আপনার যাবতীয় রাগ আপনার দাদার উপর গিয়ে পড়ল। তারপর আপনি দেখতে পেলেন আপনার বাবা মৃত্যুশয্যায় এরকম দুর্মূল্য একটি হিরে আপনার দাদার হাতে দিয়ে যাচ্ছে। তখন আপনি দাদাকে রীতিমতো বেঈমান ভেবে বসলেন। আপনার হক মেরে তিনি সেটা রাখছেন নিজের কাছে এটা ভেবে। আগুনে শেষ ঘৃতাহুতি পড়ল তখন যখন আপনি জানতে পারলেন আপনার ছেলে কোনো লোন নিয়ে মিউজিক ব্যান্ড খোলেনি, টাকাটা আপনার দাদা আপনার ছেলেকে দিয়েছেন। আপনি তখন আপনার দাদার কাছে এসে রীতিমতো চেঁচামেচি শুরু করেন। সেদিন আপনার চেঁচামেচি বাড়ির কেউ না শুনলেও শিমুল শুনেছিল। সেদিনও কাজ করে ফেরার পথে এই বাড়ির বাগানে দাঁড়িয়ে পেয়ারা পাড়ছিল, আপনি সেটা জানতেন না। বাড়ি ফাঁকা ভেবে আপনি এসেই দাদার উপর চোটপাট শুরু করে দেন। কে ঠিক বলছি তো? দাদা আমার ছেলেটার জীবন নিজের হাতে নষ্ট করে দিয়েছে। নিজের ছেলেকে প্রফেসর বানিয়েছে, আর আমার ছেলেকে? তার জন্য আপনি আপনার দাদাকে খুন করবেন? আমি খুন করিনি।
নিজের মায়ের পেটের দাদাকে আমি কেন খুন করতে যাব? হ্যাঁ, আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। শৌর্য, এরা অন্য কাউকে ফাঁসাতে না পেরে আমাকে ফাঁসাচ্ছে, তোর মাকে ফাঁসাচ্ছে। তুই কিছু বলবি না? কেন মিথ্যে বলছেন আপনি? আপনি সেদিন ফাঁকা বাড়ি দেখে সদর দিয়েই ঘরে ঢুকেছিলেন। আপনাকে দেখে আপনার দাদা হাসি মুখে ঘর খুলে দিয়েছিল। তারপর আপনার দাদার জলের গ্লাসের মধ্যে এমন একটি ওষুধ মিশিয়ে দিয়েছিলেন যাতে আপনার দাদার অ্যালার্জি আছে। ওষুধটা আপনি এই পাড়ার কোনো দোকান থেকে বা আপনি যে পাড়ায় থাকেন সে পাড়ার কোনো দোকান থেকে কেনেননি, কি ঠিক বললাম তো? এখানেই শেষ নয়, আপনি যেদিন খুন করে আপনার দাদার আলমারি থেকে সবুজ রেইনকোটটা পরে টয়লেটের ছোট গেটটা দিয়ে বাইরে বেরিয়ে যান, সেদিন মেঘলা আপনাকে দেখেছিল। প্রথমে সে আপনাকে তার বাবা ভেবে ভুল করলেও পরে সে বুঝতে পেরেছে। অসম্ভব, এটা হতে পারে না। মেঘলা আমায় কি করে দেখবে? মেঘলা তো ওখানে ছিলই না। মেঘলা আপনাকে ওর বাথরুম থেকে দেখেছিল। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, ওর বাথরুমে যে জানালাটা আছে সেখান থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়, আর বিপিনবাবুর টয়লেটের ছোট দরজাটাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। তারপর একটা বিধবাকে বিয়ে করে এত আধিক্যতা। আমি জীবনে স্বামীর সুখ পাইনি। আমার বর মদ খেয়ে মাতামো করে আমার সাথে কি করেছে আপনি জানেন? কিচ্ছু জানেন না। আর দাদা কি করেছে? স্ত্রীর প্রথম পক্ষের ছেলেকে নিয়ে আধিক্যতা করেছে। হিরেটা পর্যন্ত আমাকে দেয়নি। আমি তাই ঘুরে ঘুরে অনেক দূরের একটা দোকান থেকে ওষুধটা কিনে এনেছিলাম। তারপর দাদার জলের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আমি জানতাম জলটা খাওয়ার পরেই ওর অস্বস্তি শুরু হবে, ওর হাত পা চুলকবে, বুকের ভেতর কষ্ট হবে, আর ও ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। তখন আমার কাজটা সহজ হয়ে যাবে। তারপর ওকে মেরে আমি হিরেটা বের করে নিতে চেয়েছিলাম। অফিসার রেকর্ড করে নিয়েছেন তো? উনি নিজের মুখে জবানবন্দি দিল কিন্তু। মানে আমি? হ্যাঁ, কখন? এই তো বললেন। আসলে মেঘলা আপনাকে দেখলেও আপনাকে বাপি বলেই ভুল করেছিল। আর আপনি কোন দোকান থেকে ওষুধটা কিনেছেন সেটা আমি জানতে পারিনি। আমি শুধু আমার অনুমান শক্তিকে কাজে লাগিয়ে আপনাকে একটু ভয় দেখিয়েছিলাম মাত্র। আপনি নিজেই গড়গড় করে সত্যিটা বলে দিলেন। আপনি খুব নিখুঁতভাবে পুরো কাজটা করেছিলেন। গ্লাসে বিষ দেওয়ার সময় গ্লাস হাতে নেননি, আলমারিতে হাত দেননি, গ্লাভস পরেছিলেন। তারপর বৃষ্টি হওয়ার কারণে আপনার পায়ের ছাপ মুছে গিয়েছিল। এমন একটা সময় খুনের জন্য বেঁচেছিলেন যখন সবাই বাড়ির নানা কাজে ব্যস্ত ছিল, কিন্তু একটা সবুজ রেইনকোট আর একটা বাচ্চা মেয়ের দৃষ্টি আপনাকে ধরিয়ে দিল। আসলে কি জানেন, পাপ কখনো না চাপা থাকে না, তা সে যতই নিখুঁত পরিকল্পনা হোক না কেন। আজ আমি বিপিনবাবুকে দেওয়া কথাটা রাখতে পেরেছি। এবার বলুন তো, হিরেটা কোথায়? হিরেটা আমি পাইনি। আমি ভেবেছিলাম হিরেটা লাল পুটুলির মধ্যে আছে, কিন্তু না, দাদা নির্ঘাত ওটা বেঁচে ফেলেছিল, তাই ওটা আর পাইনি। কেন মামার নামে শুধু শুধু মিথ্যে বলছো মা? এত বড় একটা ক্রাইম করে লজ্জা করছে না? ছি, আমার তো ভাবতেও ঘেন্না করছে যে তুমি আমার মা। এমন দাদার কি নিকৃষ্ট বোন হয়েছো তুমি। বাবার মতো তুমিও কেন ছোটবেলায় চলে গেলে না বলো তো? তাহলে তো একজন খুনির সন্তান পরিচয় নিয়ে আমাকে বাঁচতে হতো না। সূর্য, আর আমার নাম ধরে ডেকো না। যাও অফিসার, প্লিজ ওনাকে আপনি নিয়ে যান, আর যাতে মৃত্যুদণ্ড হয় সেই ব্যবস্থাই করুন। আমাদের তরফ থেকে আমরা কোনো রকম লয়ার হায়ার করব না। সূর্য, মাথা ঠান্ডা কর। পিসি, আমি ভাবতে পারছি না যাকে ছোটবেলা থেকে দেখে এসেছি সেই মানুষটা। আমি তো তাও বড় মানুষ, সামলে নেব, কিন্তু মেঘলা যখন সে জানতে পারবে যে তার পিসি তার সব থেকে আপন মানুষটাকে শেষ করেছে, তখন? মিনু, চিরকাল জানতাম আমি বিধবা হয়ে নতুন সংসার করেছি বলে তুমি আমাকে ঈর্ষা করো, কিন্তু কখনো বুঝতে পারিনি সে ঈর্ষার জন্য তুমি আচ্ছা তোমার দাদা তো তোমাকেও বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু যে পাত্রদের সম্বন্ধ এনেছিলেন তাদের তোমার পছন্দ হয়নি, আর যাদেরকে তোমার মনে ধরেছিল তারা কেউ তোমার ছেলেকে নিতে চায়নি, তাই আমাদের আপত্তি ছিল। এতেই আমরা এতটা খারাপ হয়ে গেলাম। আমি না হয় পরের ঘরের মেয়ে, নিজের দাদাকে খুন করতে তোমার একটু হাত কাঁপলো না? এত ভাবছেন কেন মাধবী দেবী? সম্পত্তি নিয়ে বিবাদ তো মহাভারত থেকেই রয়েছে।
সম্পর্কগুলো বিষাক্ত হয়ে গেছে আজকাল সম্পত্তির জন্যই। তাই মাঝে মধ্যে মনে হয় যৌথ পরিবার নয়, একা একা থাকাই ভালো। অন্তত পক্ষে সম্পর্কগুলো ভালো থাকবে, আর সম্পত্তির জন্য একে অন্যকে খুন হতে হবে না। কিন্তু এক্ষেত্রে তো আমার মা আর আমি আলাদা থাকতাম রাজবীরদা। হ্যাঁ, তোমরা আলাদা থাকতে ঠিকই, কিন্তু তোমরা তোমার মামুর টাচেই ছিলে। আমার মনে হয় বিপিনবাবু যখন তোমাদের আলাদাই রেখেছিলেন, তখন এক শহরে দুটো আলাদা পাড়ার মধ্যে না রেখে যদি উনি আরেকটু মাথা ঘামিয়ে দুটো আলাদা জায়গায় রাখতেন, তাহলে তোমার মা হয়তো এত ইজিলি কাজটা করতে পারতেন না। উনি খুন করে চুপচাপ নিজের বাড়িতে গিয়ে আবার সেখান থেকে খবর পাওয়ার নাটক করে এখানে এসেছেন, এতটা সম্ভব হয়েছে কারণ তোমরা পাশাপাশি থাকতে বলি। আর উনিও ভেবেছিলেন সবটা মেকআপ দিয়ে দিতে পারবেন, তাই এত বড় একটা পাপ করার সাহস পেয়েছেন। যাই হোক, কি হলে কি হতে পারতো সেসব আলোচনা এখন বৃথা। একটা মানুষ চলে গেল, এটাই খারাপ লাগছে। অফিসার, ওনাকে নিয়ে যান। আমি সত্যি হিরেটা নিইনি, ওটাকে আমি কোনোদিনও চোখেই দেখিনি। আপনারা বিশ্বাস করুন আমার কথা। বিশ্বাস করবার মতো জায়গায় আপনি দাঁড়িয়ে নেই। অফিসার, ও গর্জর সঙ্গে ওর বাড়িতে গিয়ে ওর মায়ের ঘরটা ভালো করে সার্চ করুন। আমার বিশ্বাস উনি হিরেটা এখনো পাচার করে দেন, সেটা ওখানেই আছে। সঙ্গে সঙ্গে অফিসার ফোনটা বার করলো আর বাইরে দাঁড়িয়ে থাকা দুজন কনস্টেবল সৌর্যর সঙ্গে তাদের বাড়িতে গেল। এদিকে মেজবাবু একজন মহিলা কনস্টেবলকে ফোন করলেন থানা থেকে আসার জন্য, কারণ উনি আসার সময় কোনো মহিলা কনস্টেবলকে নিয়ে আসেননি, আর তাই অপরাধীকে চোখের সামনে দেখতে পেয়েও তিনি অ্যারেস্ট করতে পারছেন না। মহিলা কনস্টেবল এসে পৌঁছানোর আগেই সৌর্য দুজন কনস্টেবলকে নিয়ে তার বাড়িতে ঢুকলো। তারপর সরাসরি তার মাকে জিজ্ঞেস করল, কেন ভনিতা করছো? হিরেটা কোথায় রেখেছো বলো। আমি তোর মাথায় হাত রেখে বলছি, হিরেটা আমি নিইনি। ওটা আমি একবার দেখেছিলাম আমার বাবার হাত থেকে দাদার হাতে যাওয়ার সময়। তারপর দাদাকে খুন করার পর আমি হিরেটা পাইনি। পেলে বিক্রি করতাম না, ঘরেই রাখতাম। ঘরটা খুঁজে পেয়েছিস কি? অফিসার, আমার মনে হয় হিরেটা সত্যি ওনার কাছে নেই। তাহলে রাজবীরদা হিরেটা? আমার মনে হয় বিপিনবাবুর হিরেটা যত্ন করে কোথাও সরিয়ে রেখেছেন, কিন্তু কোথায় সেটাই খুঁজে বের করতে হবে। ঠিক সেই সময় মেঘলা লাল টেডিটা নিয়ে খেলতে খেলতে ওদের সামনে এসে হাজির হলো। রাজবীর খেয়াল করল টেডিটার পেটের কাছটা অদ্ভুত রকমভাবে ফোলা, আর ঠিক পেটের ওইখানেই একটা চেন আছে যেটা টেডির লোম দিয়ে ঢাকা পড়ে গেছে। হঠাৎ কি মনে হতে মেঘলাকে ডেকে রাজবীর বলল, আচ্ছা মেঘলা, আমি প্রথম দিন থেকেই লক্ষ্য করছি তুমি সব সময় এই টেডিটা নিয়ে ঘোরো, কেন বলো তো? তোমার তো আরো অনেক টেডি আছে। হ্যাঁ, এটা বাবার দেওয়া। আচ্ছা, তাহলে এই লাল টেডি ছাড়া অন্যান্য টেডিগুলো বাবার দেওয়া নয়? বাবাই তো আমাকে শুধু টেডি কিনে দিত, আমার সব টেডিই বাবার কিনে দেওয়া। তাহলে এটা এত স্পেশাল কেন? কি আছে এতে? দুদিন আগে এই টেডিটা ছিঁড়ে গিয়েছিল, তখন বাবা এই টেডিটা নিয়ে গিয়ে নতুন করে সুন্দর করে সেলাই করে এনেছিল, আর বলেছিল এই টেডিটার মধ্যে আমি আছি, তাই এই টেডিটা তুমি সব সময় চোখের সামনে রাখবে। আগে বাবা চোখের সামনে থাকতো, তাই টেডিটা নিয়ে ঘুরতাম না। তারপর বাবা চলে গেল, তাই বাবাকে সব সময় কাছে কাছে রাখি, তাই তো টেডিটা কাছে রাখি। রাজবীরের ঠোঁটে একটা মিষ্টি হাসি খেলে গেল। মেঘলা, একবার আমাকে টেডিটা দাও। না, বাবা মানা করেছে কাউকে দিতে। মিসেস শর্মা, প্লিজ ওকে একটু বোঝান। মেঘলা, আঙ্কেল চাইছে না, তুমি না দিলে আঙ্কেল ব্যাড গার্ল বলবে। কিন্তু আমি দিয়ে দিলে বাবা আমার থেকে অনেক দূরে চলে যাবে। বাবা বলেছিল আমি দেব না এটা কাউকে, আমি দেব না। মেঘলা কাঁদতে কাঁদতে টেডিটা নিয়ে ছুটে চলে গেল উপরে। লেডি কনস্টেবল এলে মেজবাবু মিনতিকে নিয়ে চলে গেলেন। রাজবীরও চলে গেল। দুপুরের দিকে মাধবী দেবী রাজবীর আর প্রিয়দর্শিনীকে ফোন করে ডেকে পাঠালেন।
ওরা দুজন আসতেই হাসি মুখে অজয় দরজাটা খুলে দিল, আর সৌকর্য বলল, আসুন রাজবীরদা, বৌদি আসুন। অজয় আপনার ফিজটা রেডি করে রেখেছে রাজবীরদা, আপনি প্লিজ মানা করবেন না। আপনি না থাকলে তো জানাই যেত না যে কতটা কষ্ট নিয়ে মামু মারা গিয়েছেন। একটা ভুল ধারণা, একটা ভুল মানুষকে সত্যি ভেবেই আমরা চিরকাল বাঁচতাম। সৌর্য প্লিজ ভাই, এসব ভুলে যা ভাই, প্লিজ। আমরা 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 চেষ্টা করি না একটু আগের মতো করে বাঁচতে, নিজেদের মতো করে। আমিও তো বাপিকে হারিয়েছি বল। আর 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 রাজবীর বাবু, আপনি যেমন বলেছিলেন মা সেই অনুযায়ী কাজ করেছে। মন ঘুমিয়ে পড়তেই আপনাদের ফোন করেছে। মা এক্ষুনি টেডিটা নিয়ে আসছে, আপনারা বসুন। আর আপনাকে বৌদির সামনেই বলছি, আমার ব্যবহারের জন্য আমি অত্যন্ত লজ্জিত, ক্ষমা করে দেবেন পারলে। ফিজটা প্লিজ নিন, আমার ভালো লাগবে, প্লিজ নিন। আরে ঠিক আছে, তোমার ব্যবহারে আমি কিচ্ছু মনে করিনি। তবে তুমি যদি এখন ফিজটা দিতে আসো তাহলে সত্যি অনেক কিছু মনে করব। আসলে এই কেসটা আমি আন্তরিকতার সঙ্গে লড়েছি, কারণ মিস্টার শর্মা মৃত্যুর আগে আমাকে শেষ ফোনটা করেছিলেন। সেই দায়বদ্ধতা এবং ওনাকে বাঁচাতে না পারার কষ্ট, এই সব মিলিয়ে আমি এই কেসে কোনো টাকা নিতে পারবো না। তবে এই যে এক ঐতিহাসিক রত্ন উদ্ধারের সাক্ষী হতে পেরেছি, সেটাই আমার ফিজ। একবার সেই রত্ন হাতে নিতে দিও, তাহলেই জানবো আমার ফিজ আমি পেয়ে গেছি। কিন্তু মনের মধ্যে আর কোনো কিন্তু রেখো না অজয়। হয়তো মিসেস শর্মা আসছেন। রাজবীর দেখল মাধবী দেবী লাল টেডিটা নিয়ে ওদের সামনে এলো। আমার মিসেস প্রথম আমাকে বলেছিল হিরেটার বিষয়ে। যাও, তুমি বরং টেডির পেটের ওই ফোলা অংশটা কেটে বার করো তাড়াতাড়ি। তারপর ওটা আবার সেলাই করে রেখে দিতে হবে, যাতে মেঘলা কিছু বুঝতে না পারে। প্রিয়দর্শিনী একটা ছুরি নিয়ে খুব সুন্দর করে পেটের মাঝখানের অংশটা কাটতেই সেখান থেকে একটা চকচকে হিরে বেরিয়ে এলো, আর তার জ্যোতিতে চারপাশ ভরে গেল। ততক্ষণে মেজবাবুও সেখানে এসে হাজির হয়েছেন, তার মুখেও হাসি ফুটল। সত্যি সত্যি রাজবীর, তুমি একজন যোগ্য গৃহিণী পেয়েছ। তোমাকে মানতে হবে, ওর সাহায্য ছাড়া কিন্তু এই কেসটা জটিল হয়ে যেত। আমি তো সব সময় বিশ্বাস করি, আর ওকেও তো বলি আমার এজেন্সিতে জয়েন করতে, ওই রাজি হয় না। আমার এসব ভালো লাগে না, আমি ঘর সংসার নিয়ে দিব্যি আছি। তবে বিপিনবাবুর আত্মার শান্তি পেল, আর এতেই আমার আনন্দ। চলো যাওয়া যাক। এক সেকেন্ড, ফোন আসছে। হ্যালো, রাজবীর সামন্ত স্পিকিং। কে বলছেন? কেস? হ্যাঁ, আসছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।